আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ। হাজির হয়ে গেলাম আরও একটা নতুন লাইভে, নতুন গ্রামার শেখার আয়োজনে। চলছে 25 দিনে ইংরেজি শিখি চতুর্থ ব্যাচের এই আয়োজন। আজ চ্যালেঞ্জ ডে 9। ভাবতে পারো, দেখতে দেখতে আমরা 9তম দিনে এসে হাজির হয়েছি। যদি 1 থেকে 9 পর্যন্ত গোনো, 1 2 3 4 5 6 7 8 9, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু যারা এই ক্লাসগুলো করেছে 1 থেকে 9 পর্যন্ত, এরপর আমার কথা শুনে, আমার শাসন অনুশাসন শুনে মেনে যারা আবার রিভিশন করেছে, তাদের কাছে 9টি ডে মানে 9টা ক্লাস মানে অনেক কিছু। অনেক কিছু স্যাক্রিফাইস করেছো তোমরা। আজকের পরীক্ষা অ্যাটেন্ড হয়েছো। কে কত নম্বর পেয়েছো একটু কমেন্টে জানাও। আর ফার্স্ট সেকেন্ড থার্ড আমি তো জানিয়ে দেব, সাথে এটাও জানাবো ফার্স্ট সেকেন্ড থার্ড আমার কাছ থেকে কি পুরস্কার লুফে নিচ্ছে। ওকে, সো ওয়েট করতে হবে, জানিয়ে দেবো ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ডের নাম এবং পুরস্কার। তুমি কত পেয়েছো একটু জানাও। পরীক্ষা কেমন দিয়েছো সব মিলে এটা জানাও। কমেন্টে নজর রাখছি, তোমরা অনেকে আমাকে সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। মাশাআল্লাহ, অনেকে 20 পেয়েছো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আরেকটি বিষয় হলো যে বইটা তো চলে এসেছে, দ্রুত বইটা নিয়ে নাও। বইটা নিয়ে ক্লাস করলে এত এনজয় করবে, আহ, দারুণ দারুণ বোধ করবে। হ্যাঁ, তাহলে শুরু করতে পারি। সম্ভবত এখন একেবারে পিন ড্রপ সাইলেন্ট। আমি যে কথাগুলো বা প্রশ্নগুলো করেছি সেই আনসারগুলো জাস্ট কমেন্টে ছুড়ে দিয়ে আর কোনো কথা হবে না, পুরো কনসেন্ট্রেশন যাবে ক্লাসে। আর যদি অন্যের কমেন্টে কেউ রিপ্লাই করো বা শুধু শুধু অযৌক্তিক কোনো কমেন্ট করো, তাহলে পানিশমেন্ট স্বরূপ একেবারে পার্মানেন্টলি ব্লক করে দেব। আমি চাই শেষ দিন পর্যন্ত আমার কৃতজ্ঞ শিক্ষার্থীরা যেন আমার সাথে থাকতে পারে। ঠিক আছে, তাহলে ক্লাসে শুরু করছি। সাথে এটাও বলি, আজকের ক্লাসটা একটু লম্বা হতে পারে, আজকের ক্লাসটা একটু তেতো হতে পারে, মনে হতে পারে বুঝতে পারছি না, বাট ডোন্ট ওয়ারি। ক্লাসটা করার পর আবার যখন রিভিশনে বসবে ক্লিয়ার হয়ে যাবে। সো ক্লাসটা কেমন হচ্ছে, কেমন হবে, খুঁতখুঁতে মনোভাব বাদ দিয়ে ক্লাসটা আমাকে বুঝতেই হবে। যেমনই হোক ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবোই থাকবো ইনশাল্লাহ স্যার। এই নিয়ত যারা করছি কমেন্টে একটু ইয়েস লিখে দাও যে স্যার শেষ পর্যন্ত থাকবো যেমনই হোক, মাঝ পথে ছিটকে পড়বো না, শয়তানের ফাঁদে পা দেবো না। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের আয়োজনটি। আর কোনো কথা বলা যাবে না। লেটস গেট স্টার্টেড। ওকে, 17তম দিনের আগে অর্থাৎ গত দিন 16তম ক্লাসে আমরা তুলনামূলক পার্থক্য দেখিয়েছিলাম। সেগুলো হচ্ছে ফিউ, আ ফিউ, দ্য ফিউ, ভেরি ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, লিটিল, আ লিটিল, দ্য লিটিল, ভেরি লিটিল, লেস, লেস্ট ইত্যাদি। তো আমাদের এখানে ছোট্ট একটা বিষয় বাকি ছিল এবং সেটি হচ্ছে যে ম্যানি, ম্যানি অফ, আ নাম্বার অফ। আর এদিকে আনকাউন্টেবলের জন্য মাছ, মাছ অফ, আ বিট অথবা আ অ্যামাউন্ট, অ্যামাউন্ট অফ। মোটামুটি এই কয়টা আজকে শেষ করব আমরা ইনশাআল্লাহ। এটার পর আগামী দিন নেক্সট আরেকটি ক্লাস থাকবে এটার উপরে, সেটি হচ্ছে মিক্স ডিটারমিনার্স, অর্থাৎ এগুলো এরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল যে কোনো নাউনের আগে অর্থ অনুযায়ী বসে যেতে পারে। আলোচনাটা খুবই প্রাণবন্ত এবং খুবই সহজ হবে ইনশাআল্লাহ 18তম ক্লাসটি। তাহলে আজকে 17তম দিনে আমরা আলোচনা করব এই ডিটারমিনার্সগুলো এবং এই ডিটারমিনার্সগুলো। ঠিক আছে, যারা শিখতে চাও আমার বিশ্বাস তারা একেবারে প্রাণপণ লেগে আছো আমাদের সাথে। সাথে লেগে থাকো ইনশাআল্লাহ, তুমি কিছু না কিছু ভালো পাবে, ভালো পাচ্ছ এটা উপলব্ধি করবে। ওকে, সো আমি তুলনামূলক পার্থক্য দেখিয়েছি। এই পাশে হলো কাউন্টেবল নাউনের জন্য ডিটারমিনার, সেটি হচ্ছে তোমার এই হচ্ছে ম্যানি, ম্যানি অফ, আ নাম্বার অফ। আর এই পাশে আনকাউন্টেবল নাউনের জন্য আমাদের আজকের আলোচ্য বিষয় একটি হচ্ছে মাছ, মাছ অফ, আ বিট অথবা অ্যামাউন্ট অফ। ওকে, এই জিনিসটার আমরা তুলনামূলক পার্থক্য দেখব, কিন্তু আলোচনার শুরুতে ছোট্ট একটা টেস্ট আমরা নিই এবং এর মধ্য দিয়ে আমি তোমাদের অবস্থা বুঝতে পারবো যে কার কী অবস্থা। একটু বলো দেখি, কোয়েশ্চেন করা হচ্ছে যে হাউ ম্যানি ডিটারমিনার্স,
ওই হাউ মেনি ডিটারমিনার্স আর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, এত কথা লিখতে গেলাম না। হাউ মেনি ডিটারমিনার্স অর্থাৎ কতগুলো ডিটারমিনার্স রয়েছে। আমি এখন যে বাক্যটি লিখব সেই বাক্যটিতে তোমরা বলবে যে আই থিঙ্ক কমা দ্য পসিবিলিটিস আর মেনি। তোমাদের সময় শুরু হয়েছে, ঝটপট করে ঝড়ো গতিতে আনসার দিয়ে দাও এই বাক্যতে। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। সো এই বাক্যতে কয়টি ডিটারমিনার রয়েছে? আই থিঙ্ক দ্য পসিবিলিটিস আর মেনি। কয়টি ডিটারমিনার রয়েছে? অপশন এ 1, অপশন বি 2, অপশন সি 3, অপশন ডি নান, মানে একটিও ডিটারমিনার নেই। বলো দেখি দ্রুত। আচ্ছা, ডিটারমিনারের এই আলোচনা আমি যখনই করছি তোমার মাথায় কিন্তু একটা আলোচনা কমন আসতে হবে, এবং সেটা হলো যে ডিটারমিনার ইজ ইউজড বিফোর নাউন। ডিটারমিনার অবশ্যই নাউন ছাড়া কখনোই বসবে না। এই রুলটা কি তোমাদের মনে আছে? একটু মনে করে দেখো তো, ডিটারমিনারের পরে অবশ্যই কি থাকবে? একটা নাউন থাকবে। এই কথাটা যেন মনে থাকে। এবং আমার এই ক্লাসের শুরুর দিকে কিন্তু বলেছিলাম যে ডিটারমিনার প্লাস নাউন ইজ ইকুয়াল টু হচ্ছে এনপি, মানে কি বলতো? নাউন ফ্রেজ। ওকে, সো ডিটারমিনার প্লাস হচ্ছে নাউন, এটাই হলো সূত্র। এখন আমরা দেখি আই থিঙ্ক, কোনো নাউনের সন্ধান নেই। দ্য পসিবিলিটিস, ইয়েস পেয়েছি এবার। পসিবিলিটিস সম্ভাবনা সমূহ, এটি হচ্ছে নাউন, এটা হচ্ছে প্লুরাল। নাউনের আগে দা হচ্ছে একটা ডিটারমিনার। ওকে, একেবারে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি হেয়ার দা ইজ দ্য ডিটারমিনার। এছাড়াও আমি যখন তোমাদের লিস্ট দেখিয়েছিলাম সেখানেও কিন্তু দেখিয়েছিলাম যে দা হচ্ছে ডিটারমিনার। ওকে, সো দাকে ডিটারমিনার বলছি, তারপরে নাউন। এখন অনেকেই হয়তো ম্যানিটাকে ডিটারমিনার বলতেই পারো। ওকে, যেহেতু আজকে ম্যানির আলোচনা হবে, কিন্তু আমার প্রশ্ন হলো ম্যানিকে কি আমরা ডিটারমিনার বলতে পারি? নো, কেননা ম্যানি ডিটারমিনার বলতে গেলে তারপরে অবশ্যই আমার একটি নাউন থাকা জরুরি। নাউন নেই, সো ম্যানি কোনোভাবে ডিটারমিনার হতে পারে না। তাহলে ডিটারমিনার নয় অন্য কি, সেটা আমি পরে বলছি। তাহলে রাইট উত্তর হলো যে এখানে ডিটারমিনার রয়েছে শুধুমাত্র একটা। যারা এটা বলতে পেরেছো একটু আমাকে কমেন্টে সাড়া দাও। আচ্ছা, একটা কথা বলে রাখি, প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা, ভবিষ্যতে তুমি যে পরীক্ষায় ফেস করো না কেন, এর থেকে কঠিন কোনো প্রশ্ন তোমাকে দিয়ে টেস্ট করা হবে না। সো এই ক্লাসগুলো তুমি যদি কন্টিনিউ করো তাহলে বিশ্বাস করো, তুমি যে প্রিপারেশানই নাও, সেটা একাডেমিক, অ্যাডভান্স অ্যাডমিশন অথবা জব প্রিপারেশান, ফ্রি হ্যান্ড রাইটিং, লেখার ক্ষেত্রে বিশেষ কোনো গ্রামাটিক্যাল ফ্যাক্ট, সব কিছুই তুমি পেয়ে যাবে এই আলোচনার ভেতরে। ওকে, সো একটা হলো এখানে ডিটারমিনার পেয়েছি আমরা, কিন্তু ম্যানিটা এখানে ডিটারমিনার নয়। এবার যদি ধরো এই বাক্যটাই যদি নেক্সটে এইভাবে তোমাদেরকে প্রশ্ন করা হয় যে দ্য পসিবিলিটিস আর ম্যানি, এই ম্যানির নাম কি? তাহলে অনেকে দ্বিধা নিতে হবে। এই ম্যানিটার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। অবাক হওয়ার কোনো কারণ নেই, এই ম্যানিটার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। যদিও অ্যাজেক্টিভ এবং ডিটারমিনার নিয়ে বেশ গোলকধাঁধা রয়েছে, কিন্তু ডিটারমিনার এখানে কোনোভাবেই নয়, বিকজ এরপরে কোনো নাউন নেই। সো এটার নাম হচ্ছে অ্যাজেক্টিভ। এটা কেন অ্যাজেক্টিভ? আচ্ছা, আমরা পসিবিলিটিস সম্পর্কে, সম্ভাবনা সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছি, সংখ্যা পরিমাণ নির্ণয় করছি। সো নাউন প্রোনাউন সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দেওয়া হয় তখনই কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। একটা সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে বি ভার্ব তথা লিঙ্কিং ভার্ব, যেটাকে আমি পরবর্তীতে তোমাদেরকে শেখাবো। লিঙ্কিং ভার্ব, LING, লিঙ্কিং ভার্ব। সো লিঙ্কিং ভার্ব পরবর্তী আমাদের কিন্তু কি বসে বলো তো? অ্যাডজেক্টিভ বসে। সেদিক থেকেও কিন্তু আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। আচ্ছা, একটু অন্য কালার করে দিই আমি। তাহলে এখানে দেখো তো দুইটা সূত্র। নাউনকে যেহেতু মডিফাই করেছে, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে, দ্য পসিবিলিটিস আর ম্যানি, সম্ভাবনা সমূহ অনেক। ওকে, আবার অন্যদিকে বি ভার্ব হচ্ছে লিঙ্কিং ভার্ব, তার পরবর্তীতেই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে বসেছে। সো হিয়ার ইটস অ্যান অ্যাডজেক্টিভ। এই তো ভ্যারিয়েশন। ওকে, আচ্ছা, এটা নিয়ে খুব প্রবলেম হয়। এখন আমি আমার মূল আলোচনায় যাব, তার আগে তোমাদের দেখাচ্ছি যে ইংরেজি ভ্যারিয়েশন বা কঠিন লাগার বিষয়টা কোথায়। এখন যদি এইরকম একটি টেস্ট দেওয়া হয়, যে বিষয়টি আমি তোমাকে এখন শেখালাম, যে দেয়ার ওয়ার নট ম্যানি। এইবার ধরো ম্যানির নিচে আন্ডারলাইন করে তোমাকে বলা হচ্ছে এই ম্যানিটার নাম কি? এই ম্যানিটার নাম কি? অপশান এ
এটা নাউন, অপশান বি এটা প্রোনাউন, অপশান এ বি সি এটা অ্যাডজেক্টিভ, এবং ধরো অপশান বিতে বলা হলো ডিটারমিনার। আমি বিশ্বাস করি যে অনেক শিক্ষার্থী একেবারে না বুঝে, মানে ঝোপ বুঝে কোপ মারার মতো একেবারেই আন্দাজেই এই টাইপের কোয়েশ্চেন্সগুলো আনসার করে, ম্যানি মানেই ডিটারমিনার ভাবে। আর আজকের একটু আলোচনা আগে তো দেখেছি সেটা অ্যাডজেক্টিভ, কিন্তু দুঃখের বিষয় হলো দেয়ার আর নট ম্যানি, এই জায়গাটায় ম্যানির নাম হচ্ছে প্রোনাউন, কারণ ইটস আ ইনডিফিনিট প্রোনাউন। তোমরা ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে পেয়েই যাবে ম্যানি, মাছ, নোবডি, নান, ইনডিফিনিট প্রোনাউন। এখন প্রশ্ন হচ্ছে এটা প্রোনাউন আমি কিভাবে প্রুভ করব? একটু আগে দেখেছি যে বি ভার্বের পরে ম্যানিটা হয়েছিল অ্যাডজেক্টিভ, তো এখানেও তো বি ভার্ব আছে, সো বি ভার্বের পরে ম্যানি, তাহলে এখানে কেন অ্যাডজেক্টিভ নয়? এটা যে ডিটারমিনার নয় তার প্রমাণ তো তোমরা আগের আলোচনা থেকেই পেয়েছো। ওকে, এটা যে অ্যাডজেক্টিভ অথবা প্রোনাউন হতে পারে সেটা নিয়েই দ্বন্দ্ব। আচ্ছা, মনে রাখা খুব জরুরি, দেয়ার দ্বারা যদি কোনো বাক্য শুরু হয়, মনে রেখো এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়, মানে সূচনা সূচক। এই দেয়ারের পরেই থাকে হচ্ছে ভার্ব, এবং এই ভার্বের পরেই থাকে হচ্ছে সাবজেক্ট। এই কথাটা মনে রেখো। আমরা সাধারণত অনেকে বিশ্বাস করি যে সাবজেক্ট দিয়ে একটা বাক্য শুরু হয়, এটা কিন্তু সাবজেক্ট। ওকে, এটা কিন্তু সাবজেক্ট, অথচ এই বাক্যতে দেয়ারকে সাবজেক্ট বলা যাবে না, এটাকে আমরা বলতে পারি ইন্ট্রোডাক্টরি বা স্টার্টার, মানে সে শুরু করে দিয়েছে, স্টার্টার। তো ইন্ট্রোডাক্টরি যখন দেয়ার থাকে সেখানে ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে মূলত সাবজেক্ট। আর আমরা এটা জানি যে সাবজেক্ট ক্যান বি নাউন অর প্রোনাউন, নাউন অর প্রোনাউন, প্রোনাউন। এটা নাউন নয়, কারণ প্রোনাউনের যখন আমি ক্লাসিফিকেশান এবং ডিটেলস পড়াতে যাব সেখানে দেখবে যে ম্যানি ইনডিফিনিট প্রোনাউন একেবারে সুন্দরভাবে লিস্টেড দেওয়া আছে। সো ম্যানিটাকে আমরা প্রোনাউন বলবো। সো যারা এটা বলতে পেরেছো তোমাদের সবাইকে অভিনন্দন। তার মানে অলরেডি কিন্তু মাথায় তোমার তথ্যের জট লেগে গেছে, যা আমি জানি, যা আমি ভাবছি তা উত্তর নয়। তাহলে দেখো এই কনফিউজিং ফ্যাক্ট নিয়ে তুমি প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিভাবে ভালো করবে। ওকে, সো ডিটারমিনার মানেই ডিটারমিনার নয়, এর আগে পরে তোমাকে অনেক কিছু জানতে হবে। জিনিস একরকম হলেই তার ফ্লেভার কিন্তু একরকম নয়, ফ্লেভারটা অনেক সময় আলাদা হয়ে যায়। ওকে, সো এবার আসো ম্যানি এবং মাছ আমরা তুলনামূলক পার্থক্য শুরু করি। তো আমি যেহেতু ডিটারমিনার পড়াচ্ছি তার মানে তোমাকে মাথায় রাখতে হবে ম্যানি যদি ডিটারমিনার হতে চায় তারপরে অবশ্যই একটা নাউন থাকবে। ওকে, মাছ যদি ডিটারমিনার হতে চায় তারপরে অবশ্যই একটা নাউন থাকবে। এই জিনিসটা আমরা তুলনামূলক সর্বক্ষেত্রে দেখব। ওকে, এটা একটা জিনিস আমরা মনে রাখবো, মনে রাখার মতো। সো আমি এটাকে একটু মার্কিং করছি। ওকে, এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে ম্যানি যদি বসতে চায় তাহলে সেটা কাউন্টেবল নাউনে আগে বসবে, কাউন্টেবল। এবং শুধু তাই নয়, ম্যানির পর আমরা যে নাউনটা বসাবো সেটা তো কাউন্টেবল হবেই, এবং তার কি হবে, প্লুরাল হবে, কারণ প্লুরাল হতে গেলেই কেবল কাউন্টেবল হতে পারে। আর মাছ যদি আমরা কোথাও বসাতে চাই তাহলে মাছ যে সূত্রটা মেনে নেবে সেটি হচ্ছে যে মাছ প্লাস আনকাউন্টেবল, কাউন্টেবল, কাউন্টেবল। আচ্ছা, মাছ প্লাস আনকাউন্টেবল। আর তোমরা তো জানোই মাছ প্লাস আনকাউন্টেবল সেটা সর্বদাই সিঙ্গুলার, তাই আমাকে কিচ্ছুই লিখতে হবে না। আর এরপরে যদি কখনো ভার্ব আসে, ওকে, যদি কখনো ভার্ব আসে তাহলে কি হবে, ম্যানির পরে নাউনটা যেহেতু প্লুরাল তাই ভার্বও কি হয়ে যাবে, ভার্বও হয়ে যাবে প্লুরাল। আর মাছের পরে আনকাউন্টেবল তার মানে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। একটু মনে করে দেখো এই আলোচনা কিন্তু এমন নয় যে আজকেই প্রথম দিচ্ছি, এটা কিন্তু বেসিকলি গত দিনের আলোচনা। গত দিনেও এই ধরনের কথাই কিন্তু আমি বলেছিলাম। যারা নতুন আমার আজকের এই ক্লাসটি করছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে কোনো সময় একটি ক্লাস করে, কোনো সময় একটি ক্লাস করেই তুমি ইংরেজি শেখার কথা ভাববে না বা খারাপ বা ভালো লাগার এই মন্তব্যটি করবে না। এটি একটি ধারাবাহিক আয়োজন, আমি যতগুলো ক্লাস নেব সবগুলোতে অ্যাটেন্ড থাকো, ইনশাআল্লাহ অনেক কিছু শিখবে। ওকে, সো ম্যানি পিপল অ্যাটেন্ডেড দ্য কনসার্ট, অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছিল, অনেক মানুষ সেখানে উপস্থিত হয়েছিল। ওকে, ডান। এইখানে আমরা ম্যানিটাকে ডিটারমিনার বলবো, পরের নাউনটা প্লুরাল, খুবই ভালো কথা, ডান। অনেক সময় কি হয় এই টাইপের কোয়েশ্চেন্সগুলোর মাঝখানে ফাঁকা থাকে, ম্যানি পিপুল এই জায়গায় দিয়ে দেয় হ্যাভ, অথবা এই জায়গায় দিয়ে দেয় হচ্ছে হ্যাজ, ভার্বের কারেকশন। সো ম্যানি পিপল আমার রুল বলছে নাউনটা প্লুরাল, অতএব ভার্বও হবে প্লুরাল। ওকে, সো অবশ্যই আমি এখানে তখন হ্যাভ নিতাম, হচ্ছে ম্যানি পিপল হ্যাভ অ্যাটেন্ডেড দ্য কনসার্ট।
ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা বুঝলাম যে আমরা যে রুলটা দেখলাম সেটা মিলে গেল। এবার আসো মাচের ক্ষেত্রে, মাচ ইনফরমেশন আনকাউন্টেবল। যখন আমি আনকাউন্টেবল বলবো, আমি যখন নাউন পড়িয়েছি তোমাদের, সেই লিস্ট তোমার মাথায় ভেসে উঠতে হবে। ইনফরমেশন, সিনারি, লাগেজ, ব্রেড, সোপ, ডিসিশন, এই টাইপের শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল। এবং আনকাউন্টেবলের আগেই কেবল মাছ বসতে পারে। মাছ ইনফরমেশন ওয়াজ আউটডেটেড, অর্থাৎ সব মানে বেশিরভাগ তথ্যগুলোই ছিল পুরনো। ইনফরমেশন এটি আনকাউন্টেবল, তাই তার পূর্বে কি হয়েছে? মাছ হয়েছে, রাইট? এবার তুমি কি দেখতে চাও প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই প্রশ্নগুলোই কিভাবে আসবে? চলো আমি একটু দেখাই তোমাদের। ধরো এরকম একটি প্রশ্ন করা হলো যে টেস্ট there are dot dot problems problems, এই একটা প্রশ্ন। আর একটি প্রশ্ন হতে পারে এরকম যে, ধরো এরকম যে is there any milk, is there any milk in the mug, অথবা জার, অথবা জারে কি কোনো রকমের দুধ আছে? এটা একটা প্রশ্ন করলাম, বলা হচ্ছে নট ডট ডট। এখন প্রশ্ন হচ্ছে প্রথমটায় কি আমি ম্যানি বসাবো নাকি মাছ বসাবো? পরেরটায় কি আমি ম্যানি বসাবো নাকি মাছ বসাবো? এই হলো কোয়েশ্চেন। মানে আমি তোমাকে যা শেখাচ্ছি ভবিষ্যতে এইভাবে কাজে লাগবে। দ্রুত আনসারটা দিয়ে দাও। দেয়ার আর প্রবলেমস, সো আমি কাউন্ট করবো যে প্রবলেমস, এটা তো প্লুরাল হয়েছে, এটা তো আনকাউন্টেবল নয়। আনকাউন্টেবল হলে তো প্লুরাল হতো না। যেহেতু প্লুরাল হয়েছে, অতএব তার পূর্বে আমরা ম্যানি বসাবো, রাইট? সো রাইট উত্তর হচ্ছে ম্যানি। সো দেয়ার আর ম্যানি প্রবলেমস, অনেক সমস্যা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইজ দেয়ার অ্যানি মিল্ক ইন দ্য জার, অর্থাৎ জার বা জগে কি কোনো দুধ আছে? নট ডট ডট মাছ। এখন বেশি নেই, হ্যাঁ, নট ম্যানি নাকি নট মাছ। বিষয়টা হলো যে আমি কাকে নিয়ে কথা বলছি? মিল্ক, দুধ, তার মানে ওয়াটার, মিল্ক, সুগার, স্যান্ড, যেগুলোই বলি এগুলো আনকাউন্টেবল। আনকাউন্টেবলের পূর্বে যা বসে তা হচ্ছে মাছ। সো এখানে হবে মাছ। তাহলে বুঝতে পেরেছ, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ইন ফিউচারে আসে। আর প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন যারা সলভ করো তারা তো বুঝেই গেছো, বেসিক্যালি কিন্তু এই ধরনের প্রশ্নগুলো আসে, ম্যানি, মাছ। ক্লিয়ার? আচ্ছা, এখন নেক্সটে একটা ধরো প্রশ্ন দেওয়া হচ্ছে এরকম, মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। ধরো একটি প্রশ্ন দেওয়া হলো ডট ডট স্টুডেন্টস PRESEN presented the lecture, LECTURE lecture. অপশান এতে বলা হলো লট অফ, এরকম ডিটারমিনারের নামও তোমরা দেখেছো লিস্টে হয়তোবা। বি নাম্বারে দেওয়া হলো ধরো লটস অফ, সি নাম্বারে দেওয়া হলো প্ল্যান্টি অফ, ডি নাম্বারে দেওয়া হলো ম্যানি, ইত্যাদি ইত্যাদি। বলো দেখি এই কোশ্চেনের রাইট আনসার তুমি কি দেবে? যে ডট ডট স্টুডেন্টস প্রেজেন্টেড দ্য লেকচার। এখন তুমি তো এইটুকু জেনেছো যে নাউন যদি হয় প্লুরাল, যাকে কাউন্টিং করা যায়, গণনা করা যায়, এরকম প্লুরাল নাউনের পূর্বে ম্যানি বসে। এখন আমার বিশ্বাস তুমি খুব দ্রুতই হয়তো ম্যানি বসিয়ে দেবে, ম্যানি বসিয়ে দেবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই ম্যানি রাইট আনসার, অবশ্যই ম্যানি হচ্ছে রাইট আনসার। পাশাপাশি তোমাকে আমি যেটি না শিখিয়ে টেস্ট নিয়েছি সেই আমি নোটটা দিয়ে দিচ্ছি যে ম্যানি মানে হচ্ছে অনেক, এটার সমর্থক শব্দ আছে, এটা সমার্থক কিছু শব্দ আছে, অর্থ অনুযায়ী সেগুলো সবগুলো বসতে পারে, অর্থ অনুযায়ী সেগুলো সবগুলো বসতে পারে। যেমন হচ্ছে আ লট অফ, ওকে? আর লট অফের পরিবর্তে শর্টকাটে বসে লটস অফ, ওকে? এটার পরিবর্তে বসে হচ্ছে প্লেন্টি অফ, PLENTY, প্লেন্টি অফ। এই সবগুলোর মানেই কিন্তু হচ্ছে অনেক। তাহলে এখানে আমরা বলতে পারি
a lot of students presented the lecture অথবা lots of students presented the lecture অথবা plenty of students presented the lecture অথবা many students presented the lecture both are correct শুধু পার্থক্য যেখানে ক্যাপিটাল হবে এ হলো ব্যাপার তার মানে এখান থেকে আমরা যে বিষয়টি শিখলাম যে একটা ডিটারমিনারে কিন্তু অনেকগুলো সিনোনিমাস বা অল্টারনেটিভ ডিটারমিনার থাকে তো লেখার ক্ষেত্রে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ব্যবহার করবে কোনো সমস্যা নেই আর যদি একেবারে নিখুঁতভাবে গভীর থেকে জানতে চাও তাহলে লট অফ বা লটস অফটা বেসিক্যালি একটু ইনফর্মালের ক্ষেত্রে ব্যবহার হয় বেশিটা আর রিটেনের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় হচ্ছে ম্যানিটা মনে থাকবে আচ্ছা এই হলো মোটামুটি লট অফ লটস অফ বা প্লেন্টির যে ব্যাপার প্রক্ষান্তরে আমি এই পাশে আরেকটা টেস্ট আমি তোমাদের দিই আরেকটি টেস্ট আমি দেব সেটি হচ্ছে আই did not have ... luggage okay just a bag বলছে যে আমার কাছে তেমন কোনো লাগেজ নেই শুধুমাত্র একটা ব্যাগ আছে ওকে সো এবার প্রশ্ন করা হচ্ছে যে এখানে তুমি কি দেবে তুমি কি এখানে লট অফ দেবে বি নাম্বারে লটস অফ দেবে অপশান সি নাম্বারে গ্রেট ডিল অফ দেবে হয়তো বা এরকম শব্দের সঙ্গে তুমি পরিচিত নেই জিআর ইএটি গ্রেট ডিল অফ দেবে অথবা ডি নাম্বারে তুমি মার্কস দেবে তো আমার যতটুকু ধারণা যে হয়তোবা আমি যেহেতু তোমাকে শিখিয়েছি যে আনকাউন্টেবল নাউন লাগেজ ওই যে সিনারি লাগেজ এগুলো লিস্টই রয়েছে তো যেহেতু এটা আনকাউন্টেবল নাউন তাই তুমি হয়তোবা একটা আনসার দিয়ে এখানে ক্ষান্ত হবে কিন্তু এই একটা জিনিস শিখে তোমার কোনো লাভ হবে না তোমাকে এখানে একটা জিনিস জেনে রাখতে হবে যে যদি তুমি কোথাও মাছ ইউজ করতে চাও নোট আমি এখানেও দিয়ে দিচ্ছি নোট মাছ ইউজ করতে চাও তাহলে মাছের সমর্থক শব্দ অনেকগুলো হতে পারে লট অফটাও কিন্তু হচ্ছে মাছের সমর্থক শব্দ লট অফ এরপরে হচ্ছে লটস অফ এরপরে হচ্ছে আ গ্রেট ডিল অফ অথবা আ গুড ডিল অফ দুটাই হতে পারে গ্রেট আমি ব্র্যাকেটে গুডও লিখব অনেক সময় গুডও হয় এখানে গুড ডিল অফ ওকে সো এইগুলো হচ্ছে মাছের সিনোনিমাস তার মানে তুমি যে কোনোটাই ব্যবহার করতে পারো সো এখান থেকে একটা মজার বিষয় প্রমাণিত আর লট অফ বা লটস অফ যেটাই বলি সেটা কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসতে পারে ঠিক আছে অনেক বেশি বোঝাতে লট অফ বা লটস অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনের পূর্বেই বসতে পারে তার মানে এখানে সবগুলো আনসারই কিন্তু রাইট হয়েছে তুমি যদি একেবারে ধরে ধরে একেবারেই ভেতর থেকে শেখো তাহলে আমি বিশ্বাস রাখি যে ইংরেজির কোনো বিষয় আর তুমি কোনো দিন ধরা খাবে না ঠিক আছে আচ্ছা এবারে আমরা আর একটু সামনে এগোনোর চেষ্টা করি ম্যানি অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ ম্যানির পরে অনেক সময় অফ হতে পারে তখন হয় যে শিক্ষার্থীদের অনেকটাই ম্যানি স্টুডেন্টস আমি যদি বলি তাহলে ম্যানি স্টুডেন্টস অনেক শিক্ষার্থী ঠিক আছে কিন্তু যখন বলবো ম্যানি অফ দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের অনেকটাই প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড বিদেশে যাওয়ার প্ল্যানিং করছে শিক্ষার্থীদের অনেকেই বিদেশ যাওয়ার প্ল্যানিং করছে সো ম্যানির পরে অফ হতে পারে মাছের পরেও অফ হতে পারে কোনো সমস্যা নেই কিন্তু সূত্র একটাই সেটা হলো যে ম্যানি অফ এরপরে নাউনটা হয়ে যাবে প্লুরাল ওকে মাছ অফ যদি ব্যবহার করি আমরা তাহলে নাউনটা হয়ে যাবে আনকাউন্টেবল এই যে ওয়ার্কটা কিন্তু আনকাউন্টেবল যদি কোনো কোনো ক্ষেত্রে কবি সাহিত্যিকদের কাজগুলোকে প্লুরাল ধরা হয় কিন্তু নর্মালি ওয়ার্ক মানে যদি কাজ হয় সেটি আনকাউন্টেবল সো সূত্র কিন্তু আসলে এক এর ভিতরে কোনো পরিবর্তন নেই তো ম্যানি নিয়ে আসলে অনেক দ্বন্দ্ব রয়েছে অনেক সময় ম্যানির এই গোলক ধাঁধাটা নিয়ে সমস্যা বিশেষ করে আর্টিকেল ব্যবহারের ক্ষেত্রে এসে ম্যানির একটা বড় সমস্যা আছে লেটস সি একটু তোমরা খেয়াল দাও মনোযোগী হও আমি যদি একটি বাক্য লিখি সেই বাক্যটা হচ্ছে এরকম যে ম্যানি দ্য স্টুডেন্টস passed in the test এরপরে আরেকটি বাক্য লিখলাম many are students ওকে
এরপরে ধরো আরেকটি আমি বাক্য লিখলাম, ম্যানি স্টুডেন্টস। প্রশ্ন হলো আমি কোন বাক্যটিকে রাইট বলতে পারি? বলো দেখি, এ নাম্বার, বি নাম্বার, নাকি সি নাম্বার? এবং আমি শতভাগ নিশ্চিত করে বলতে পারি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে, ম্যানি রিলেটেড। ওকে, আচ্ছা বলো দেখি। মাশাআল্লাহ, অনেকে ট্রাই করছো। প্রথম কথা হচ্ছে ম্যানির পরে আর্টিকেল দা কখনোই বসে না, ম্যানি দানা কখনো বসে না। এই ছোট্ট নোটটা করে নাও, ইট উইল বি মাচ মোর হেল্প ইউ। প্রসঙ্গত বলি, যারা আমার পেইড ব্যাচে যুক্ত আছো, কষ্ট করে এই নোটসগুলো করতে হবে না, আমি এই পুরো শিটটাই স্লাইডটা আমি সেখানে দিয়ে দেবো। আস্তে করে ঠান্ডা মেজাজে নোটসটা করে নিও। ওকে, আচ্ছা, ম্যানি আই স্টুডেন্ট। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, ম্যানি দা কখনোই হয় না, মনে রেখো যে ম্যানির সঙ্গে যদি আর্টিকেল বসতে চায় তাহলে একজনের চমৎকার সম্পর্ক রয়েছে, ম্যানি এ অথবা অ্যান, ভাওয়াল হলে অ্যান, ম্যানি এ অথবা অ্যান বসতে পারে। যদি এটা ভাওয়াল হতো তাহলে অ্যান বসতো, যেহেতু এটি কনসোনেন্ট এই জন্যই বসেছে ম্যানি এ বা অ্যান। মনে রেখো যদি কোথাও ম্যানি এ বা অ্যান বসে তাহলে হয়ে যায় এ লার্জ নাম্বার, এর নাম্বার অফ, অর্থাৎ অনেক পরিমাণে। এটা বোঝানোর জন্য ম্যানি এ ব্যবহার করা হয়। এখন ম্যানি এ মানে একজন শিক্ষার্থী নয়, ম্যানি আ স্টুডেন্ট পাসড ইন দ্য এক্সাম, অনেক সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছিল। অথবা কাব্যিকভাবে বলা যায় কতই না শিক্ষার্থী পরীক্ষায় পাশ করেছিল, দুইভাবে বলা যায়। তো ম্যানি এ এইটাকে আমরা যদি অন্যভাবে বলি তাহলে আ লার্জ নাম্বার অফ। ওকে, আর আমরা যদি ডিরেক্ট ম্যান ইউজ করি তাহলে তো নাউন হতেই পারে এবং সেটা হচ্ছে প্লুরাল। কিন্তু আমার মূল বিষয় যেটি, যে ম্যানির পরে আর্টিকেল কখনোই দা বসে না। এটা একটু মনে রেখো, ভবিষ্যতে অনেক বেশি কাজে দেবে। মাশাআল্লাহ, সুন্দর। ওকে, সো এই হচ্ছে ম্যানি অফ এবং মাচ অফের স্পেশাল ইউজ, এমন কোনো বিষয় এখানে নেই। আর এখানে আরেকটি ইউজ তোমাদেরকে দেখানো দরকার মাছের ক্ষেত্রে এসে, সেটি হচ্ছে হি টক্স মাছ। হি বলতে হবে এই মাছের নাম কি, ঝটপট করে একটু বলো, আমরা রয়েছি মাছের ভেতরে। হি টক্স সো মাছ, হি টক্স সো মাছ। সো মাছের নিচে আমি আন্ডারলাইন করলাম। সুন্দর। এই জায়গাটায় আমরা যে মাছ ইউজ করেছি, মনে রেখো তোমরা, এই মাছটার নাম হলো অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব বলো তো? যখন ভার্বের পরে থাকবে মাছ, যখন ভার্বের পরে থাকবে মাছ, সো তখন তার নাম হয়ে যাবে অ্যাডভার্ব। সো আমরা এখানে লিখে দেবো যে ভার্ব প্লাস অ্যাডভার্ব। একটু আমরা নোটস করে দিই, এখানে নোট। তাহলে এই জায়গাটা মাছটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে, ভার্ব সম্পর্কে তথ্য দিচ্ছে। হি টক্স মাছ। এখন মাছ মানে অনেক কথা বলে, এই অনেকটাকে আরো বেশি করে দিলাম, সো মাছ, খুব বেশি। হি টক্স সো মাছ। তাহলে সো এবং মাছ একে অপরের পরিপূরক, এটাও অ্যাডভার্ব এটাও অ্যাডভার্ব। আমরা তো জানি অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকে মডিফাই করে। এনিওয়ে, আমার মূল কথা হচ্ছে যে মাছ ডিটারমিনার ব্যতীত, ডিটারমিনার ব্যতীত আর কি কি হতে পারে, ম্যানি ডিটারমিনার ব্যতীত আর কোথায় কি হতে পারে। আমার বিশ্বাস তোমরা এটা ঠিকঠাক মতো ধরতে পেরেছ। ব্যাস, এরপরে আরেকটি রয়েছে এবং সেটি হচ্ছে আ নাম্বার অফ। আ নাম্বার অফ মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি সমর্থক শব্দ হিসেবে, তোমরা একটু নোটস করে নাও। আ নাম্বার অফ ইজ ইকুয়াল টু হচ্ছে সেভারেল, মানে হচ্ছে কতিপয়, অনেকটা ম্যানির মতোই আসলে অর্থ দেয়। হ্যাঁ, অর্থাৎ যেখানে যেখানে তুমি সেভারেল মানে কতিপয় বলতে পারো, কিছু বলতে পারো, বেশ সংখ্যক বলতে পারো, সেখানে আর নাম্বার অফ ইউজ করতে পারো। আর নাম্বার অফ যদি কোথাও ইউজ করো
তাহলে ভার্বটি অবশ্যই কি হয়ে যাবে, নাউনটা অবশ্যই কি হবে, প্লুরাল হয়ে যাবে। এটা যেন মনে থাকে। আর নাম্বার অফ ইস্যুস, আর নাম্বার অফ ইস্যুস, ওকে, ভার্বটা কিন্তু দেখো প্লুরাল। আমার মূল কথা, এই ডিটারমিনার যদি থাকে পরে নাউনটা অবশ্যই কি হবে, প্লুরাল হবে। আমরা অর্থ করার সময় আমরা চাইলে কিন্তু এই জায়গাটা তুলে দিয়ে এই বাক্যটায় আমরা যদি এখানে গ্যাপ তৈরি করি, ওকে, সো তুমি চাইলে এখানে অনেক কিছু দিতে পারো। কি কি দিতে পারো? তুমি চাইলে এখানে ম্যানি দিতে পারো। ম্যানির অর্থ হবে অনেক সমস্যা। তুমি বলতে পারো সেভারেল, মানে কতিপয় বিষয়, সেভারেল, ওকে। তুমি বলতে পারো আর নাম্বার অফ, বেশ সংখ্যক বলতে পারো। আর তুমি তো ওগুলো ব্যবহার করতে পারো। আর লট অফ, যেহেতু তুমি ম্যানি ইউজ করেছো, তুমি চাইলে এখানে লটস অফ ইউজ করতে পারো। তুমি চাইলে এখানে প্ল্যান্টি অফ ইউজ করতে পারো, পারো না? প্ল্যান্টি অফ ইউজ করতে পারো, ওকে। সো মূল কথা হচ্ছে যে এগুলোর পরে অবশ্যই নাউনটা কাউন্টেবল এবং প্লুরাল হবে। এবার আমার প্রথমে দেওয়া বাক্যটার কাছে একটু ফিরে আসি। বিশেষ করে আমার দেখা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এইটা প্রচুর পরিমাণে আসে। একবার নিজেকে প্রশ্ন করে দেখো তো, আ নাম্বার অফ স্টুডেন্টস, fill in the gap, come here, এ একটা, a note of the students dot dot been found out। একটু খেয়াল করতে হবে, মনোযোগী হতে হবে। তুমি যে জায়গাটায় যুক্ত হয়েছ, যা শেখার জন্য এসেছ, একেবারেই ইংরেজি গভীরে জ্ঞান। এখন বলা হচ্ছে যে এইখানে কি তুমি হ্যাভ দেবে নাকি হ্যাজ দেবে। পরেরটাতেও বলা হচ্ছে তুমি কি এখানে হ্যাভ বিন, মানে হ্যাভ দেবে নাকি হ্যাজ দেবে। সাধারণত আমি যখন তোমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শেখাবো, সেখানে কিন্তু বলেই দেব, সেখানে কিন্তু আমি তোমাকে এই কথাটা বলে দেব যে যখনই কোনো সাবজেক্ট হয়, ওকে, এবং সাবজেক্টের মাঝখানে প্রেপোজিশন থাকে, ইন, উইথ, অফ, এগুলো প্রেপোজিশনে পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। তো প্রেপোজিশনে পূর্বের সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাই এখানে ভার্ব হবে সিঙ্গুলার। সো রাইট উত্তর হচ্ছে হ্যাজ। এইখানে এ নোট অফ দ্য স্টুডেন্টস হ্যাজ। কিন্তু যখনই এ নাম্বার অফ থাকবে, এইখানে আর ওই সূত্র কাজ করবে না, প্রেপোজিশনের দিকে তাকানো যাবে না। এ নাম্বার অফ থাকলেই দ্যাট মিন্স এটা পুরোটা মিলে একটা ইউনিট। এখানে যেমন এ নোট একটা ইউনিট, অফ একটা ইউনিট, কিন্তু এ নাম্বার অফ হচ্ছে একটা ইউনিট। ভুল করেও কখনো এই সূত্রটা, যে অনুযায়ী ভার্ব হয়েছে, এই সূত্রটাই তুমি এখানে অ্যাপ্লাই করতে যাবে না। তাহলে এ নাম্বার এর দিকে তাকালে অনেকে হয়তো বা হ্যাজ দিয়ে ফেলবে, কিন্তু সূত্র হচ্ছে এ নাম্বার অফ, সেভারেল, ইত্যাদি ইত্যাদি। নাউনটা প্লুরাল, অতএব ভার্বটা হবে প্লুরাল। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সময় যে আমি বিষয়টা তোমাদের ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। এই হচ্ছে ব্যাপার। আর আবিট অথবা অ্যামাউন্ট অফ, এটার ব্যবহার খুবই কম। আবিট অথবা অ্যামাউন্ট অফ যেটাই ব্যবহার করি না কেন, প্রথমত মনে রেখো যে আনকাউন্টেবল নাউনের জন্য বসে। কিসের জন্য? আনকাউন্টেবল। পেপার মানে কি? মরিচের গুঁড়া। পেপার মানে হচ্ছে মরিচের গুঁড়া। টাইম হচ্ছে সময়। এগুলো সবই হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো যদি আমি আনকাউন্টেবল নাউনের জন্য ব্যবহার করতে চাই, তাহলে আবিট মানে কিছুটা, অ্যামাউন্ট অফ, আ লার্জ অ্যামাউন্ট, আমরা বলতে পারি যে কোয়ান্টিটি, হ্যাঁ, একটা পরিমাণ বোঝাতে পারি। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে পরিমাণ বোঝানোর ক্ষেত্রে যে কি পরিমাণ সময়, হ্যাঁ, এ লার্জ অ্যামাউন্ট অফ টাইম, একটা বড় সময়, বিশাল সময় ওয়াজ ডেডিকেটেড টু দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের পেছনে ব্যয় করা হয়েছে। ওকে, সো আ বিট মানে কিছুটা, আর অ্যামাউন্ট অফ হচ্ছে পরিমাণ। তো যখনই বলছি অ্যাড আ বিট অফ পেপার টু দ্য স্যুপ, অর্থাৎ এই স্যুপে একটু পরিমাণে মরিচ গুঁড়া ব্যবহার করো। আর লার্জ অ্যামাউন্ট অফ টাইম, এক বিশাল সময় ওয়াজ ডেডিকেটেড টু দ্য প্রজেক্ট, এই প্রজেক্টে দেওয়া হয়েছে। আবিট এবং অ্যামাউন্ট অফের ব্যবহার খুবই কম, জাস্ট অর্থ জানলেই পারা যায়।
ব্যাস এই হচ্ছে ব্যাপার। যারা বেসিক কোর্সের সঙ্গে যুক্ত আছো তোমাদের সবাইকে অভিনন্দন। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে একেবারেই বলা যায় যে এই বিষয়টা নিয়ে 3 নাম্বার যে টপিকটা রয়েছে আমি টেবিল করে তুলনামূলক পার্থক্যের মাধ্যমে আগামী ক্লাসে এটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যতটা সময় লেগেছিলে আমার বিশ্বাস ভালো কিছু শিখেছ। আমি তো বলেছি যে কিছু কিছু সময় একটু মনে হতে পারে বাপরে কত কঠিন তথ্য, কিভাবে মনে রাখবো। হোক না এরকম ধারণা, এরকম ব্যাপার। তবে যদি লেগে থাকতে পারো না, তাহলেই যা চেয়েছো, যা প্রত্যাশা করেছো সবটাই মিলাতে পারবে ইনশাল্লাহ 26তম দিনে। কখনো একটি কথা বলবে না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না। এগুলো একেবারে শয়তান ওয়াসওয়াসা। সো জাস্ট স্টে কানেক্টেড। আমরা এখন ছোট্ট একটা বিরতিতে আছি। এরপর ইনশাল্লাহ আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করব। তবে এখন তোমরা একটু ফ্রেশ হয়ে নিতে পারো। হুম। একজনের কমেন্টে রেশ ধরে বলতে চাই, লেগে থাকা অত্যন্ত কষ্টকর, চারিদিকে যেন মনোযোগ বিক্ষিপ্ত করা বাজার বসেছে। এখানে তোমাকে টিকে থাকতে হবে, কারণ তুমি রয়েছো ইংরেজি শেখার কর্মশালায়। এটা কোনো প্রাইভেট নয়, বরং এরকম যে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর একজন তুখোর শিক্ষার্থী যতটুকু ইংরেজি শিখে তার সবটুকু উজাড় করে দিচ্ছি আমি তোমাদের। জাস্ট নিতে থাকো, একসময় মনে হবে কোথায় ছিলে, কি কোর্সে তুমি ছিলে। আর যদি কৃতজ্ঞ হও কখনো আমার এই কোর্সের কথা অন্য তোমাদের অনুজদের জানাতে, অনুজ অগ্রজ যারাই আছে জানাতে কখনোই তোমার কৃপণতা হবে না, মনে হবে না। নিজের অজান্তে তুমি এই কোর্সের কথা বলবে ইনশাল্লাহ, যদি তুমি একজন ওবিডেন্ট শিক্ষার্থী হও। ব্যাস এখন একটু নাশিদ প্লে করছি, ফ্রেশ হয়ে নাও, দ্বিতীয় ক্লাসটা এখনই শুরু করছি। তোমার দরুদ পড়ি সকাল সাজে, প্রশান্তি খুঁজে পাই সকল কাজে। তোমার দরুদ পড়ি সকাল সাজে, প্রশান্তি খুঁজে পাই সকল কাজে। তোমার পথে আছে সফলতা, খুঁজে যায় জীবনের আবিলতা। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। অপচারে ভরা ছিল আরব জমিন, অশান্ত ছিল পরিবেশ। তুমি এসে জেলে দিলে আলোর দিন, অজ্ঞতা করে দিলে শেষ। পাপাচারে ভরা ছিল আরব জমিন, অশান্ত ছিল পরিবেশ। তুমি এসে জেলে দিলে আলোর দিন, অজ্ঞতা করে দিলে শেষ। সবখানে পৌঁছালে দিনের দেওয়া, সাজালে পৃথিবী নব সাজে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। হে প্রিয় রাসূল, রাসূল আমার, তুমি আছো সারাক্ষণ হৃদয়ে মাঝে। তোমারই আগমনে হুরমালায়ে আনন্দে গেয়েছিল গান। জান্নাতি নূর নেমে আসলো ধরায়, কেড়ে নিল সকলের প্রাণ।
ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও ফিরে আসলাম। শুরু হচ্ছে এখনই দ্বিতীয় আরেকটি লেকচার। একটু মনোযোগী হও, নড়ে সরে বসো। ক্লাসের মাঝে হয়তো বা কিছু জায়গা কঠিন লাগতে পারে। সাথে এটাও বলে দিই, তোমরা একটা এই আয়োজনের ক্রিটিক্যাল একটা মোমেন্ট পার করছো। হয় না, জীবনের কোনো কোনো সময় একেবারে বাজে একটা পরিস্থিতি মনে হয় এদিন কবে কাটবে। ঠিক তেমনই বলে রাখি, এই আয়োজনের ক্রিটিক্যাল ক্লাস হচ্ছে এই কয়েকটা, যে এই কয়েকটা দিন জাস্ট পার করতে পারবে, দেখবে এরপর মনে হবে বাহ, এখন তো সবই অনেক সহজ আর চমৎকার। কিন্তু এইগুলোতে যদি শুধু মনোযোগ না রাখো, পরবর্তীতে ক্লাসগুলো ধরা অনেক বেশি কঠিন হবে। শুধু এটা প্রমিস করো যে বুঝতে পারছি না তো হয়েছে কি, ক্লাসটা আমি শেষ পর্যন্ত শেষ করব, এরপর আবার রিভিশন দেব। আচ্ছা, অমুক তমুক জন পেরেছে, আমি কেন পারবো না? মনের ভিতরে জিদ তৈরি করো। শয়তান তোমাকে বারবার এমন অনেক কথা বলবে যে তোকে দিয়ে সম্ভব না, তুই পারবি না, দেখ কি হবে শুধু সময় নষ্ট করে। আমার না খুব হাসি লাগে, শয়তানের কিছু ফাঁদ এতটাই দুর্বল যে আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না। শয়তানের এটা একটা ফাঁদ, যখন বলে যে শুধু সময় নষ্ট করছি, এটা বুঝবি না, অন্য একটা কাজ কর। তো এটা যদি সময় নষ্ট হয়, তাহলে মোবাইল স্ক্রোলিং করা, তারপরে খোশ গল্প আড্ডাবাজি করা, এটা কি সময় নষ্ট না? কবে বুঝবো এটা আমরা? শয়তানের ফাঁদ তারাই ধরতে পারে যারা বুঝতে পারে, যারা আল্লাহর নেয়ামতের মধ্যে থাকে। আমি দোয়া করি তোমাদের প্রত্যেকের জন্য মহান আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নিয়ামতের ছায় আবিষ্ট করে রাখেন। তো চলো আমরা দ্বিতীয় ক্লাসটি শুরু করি। ক্লাস শুরু হওয়া মানেই মাছ মোর সিরিয়াস হতে হবে, আর অন্য কোনো কথা বলা যাবে না। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো ডিটারমিনার্সের আলোচনা আমাদের আজকে শেষ হয়ে যাবে, এবং খুব খুব ইম্পর্টেন্ট আলোচনা, মনোযোগ দিয়ে শুনতে হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, বেসিক বিল্ড আপের জন্য, অ্যাডমিশন টেস্ট, জব প্রিপারেশান, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এই জিনিসগুলোর প্রচুর ব্যবহার হয়। আমরা কিন্তু ডিটারমিনার্স ফর কাউন্টেবল নাউন শেষ করেছি, এরপরে ডিটারমিনার্স ফর আনকাউন্টেবল নাউন শেষ করেছি, আর আজকে আমরা শুরু করছি মিক্সড ডিটারমিনার্স ফর কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল, অর্থাৎ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় নাউনে পড়বে। এই গুরুত্বপূর্ণ যে ডিটারমিনার্সগুলো বসে সেগুলো লিস্ট হচ্ছে এইগুলো। সো আমরা এই ডিটারমিনার্সগুলো নিয়ে কথা বলবো, কেমন? আচ্ছা, একটু মনোযোগী হতে হবে, যেহেতু আলোচনাটা অনেক লম্বা হবে, দ্যাটস ওয়াই আমি স্লাইড তৈরি করে রেখেছি, আমি মূল বিষয়টা ফোকাস দেব। ওয়েল, শুরু করছি আমরা ডিটারমিনার্সের আলোচনা। মিক্সড ডিটারমিনার্স, মিক্সড মানে হলো যে এমন কিছু ডিটারমিনার যেগুলো কাউন্টেবল, মানে যেগুলো গণনা করা যায়, এবং আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না, এমন উভয় নাউনের ক্ষেত্রে বসে। আর এর আগের ক্লাসগুলোতে, বিশেষ করে আমরা 16-17তে বা ক্লাস 16 এবং ক্লাস 17, এই দুইটাতে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে স্পেসিফিক ডিটারমিনার্স যেগুলো কাউন্টেবল নাউনের জন্য আলাদা এবং আনকাউন্টেবল নাউনের জন্য আলাদা, কিন্তু আজকে আমরা দেখব যেগুলো আমরা উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। ঠিক আছে, তার প্রথমে যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটি হচ্ছে অল। মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। অলের এই ব্যবহারটা প্রচুর পরিমাণে দেখা যায়। অল, এখন অলের সাথে আরও বেশ কিছু ব্যাপার তো রয়েছেই, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। মূল আলোচনাটা শুরু করার পূর্বে ছোট্ট একটা টেস্ট দিয়ে আলোচনাটা শুরু করি, দেখি যে কি অবস্থা তোমাদের। একটু বুঝে শুনে আমাকে বলবে হুইচ ইজ দ্য রাইট আনসার। যেমন হি হ্যাজ লস্ট ডট ডট মানি। আমাদের প্রতিটা ক্লাসে কিন্তু পর্যাপ্ত পরিমাণের টেস্টের ব্যবস্থা থাকে। এতে করে যেটা হয় যে তোমার প্রিপারেশন যদি ভালো থাকে, বসে বসে টেস্টগুলো দেওয়ার মাধ্যমে তোমার জানা বিষয়টাকে তুমি আরও বেশি শানিত করতে পারো। সো প্রশ্ন হচ্ছে হি হ্যাজ লস্ট মানি, এখানে আমরা কি দেব? অপশান এ অল, অপশান বি অল হিজ, এ বি সি, অপশান সিতে হচ্ছে হিজ, আর অপশান ডিতে হচ্ছে হিজ অল। ওকে, একটু যদি সময় নিয়ে দেখো তাহলে তোমার কাছে কিন্তু বিষয়টা একেবারে কনফিউজিং মনে হবে। অল বসবেই, কিন্তু তার সঙ্গে অল হিজ হয়েছে, সেটা কি হতে পারে? নাকি শুধু হিজ হয়েছে, হিজ হতে পারে মানির আগে, নাকি হিজ অল হবে? ঝটপট করে ঝড়ো গতিতে রাইট আনসারটা জানিয়ে দাও। আর এ পর্যায়ে কথা বলতে বলতে যে কথাটি না বললেই নয়, স্বপ্ন পূরণের জন্য ইংরেজি যদি হয় বাধা,
ভালো প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে ইংরেজি যদি হয় তোমার বড় একটি ব্যারিয়ার, তাহলে বলবো এই কোর্সটি তোমার জন্য। তুমি যে মানেরও শিক্ষার্থী হও না কেন, যেই প্রিপারেশনই তোমার হোক না কেন, এই কোর্সটা না করে অ্যাটলিস্ট তুমি কোনো কিছু শুরু করো না। আশা করি কোর্সটি তোমাকে অনেক দূর নিয়ে যাবে। 50টি ক্লাসে পুরো গ্রামার শেষ করব। অনেকের কনফিউশন হতে পারে যে হাউ ক্যান ইট পসিবল, যে এটা কিভাবে সম্ভব 50টি ক্লাসে। আমরা 50টা ক্লাসেই দেখানোর চেষ্টা করব একটা ক্লাসের সঙ্গে আরেকটা গ্রামারের সম্পৃক্ততা। আসলে ইংরেজির টপিক কিন্তু অনেক নয়, বরং একটা থেকে অনেক শাখা প্রশাখা হয়েছে। তো ওই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো এই কোয়েশ্চেনটা রাইট আনসারটা এখন দিয়ে দিই। হি হ্যাজ লস্ট, প্রথম কথা, মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আনকাউন্টেবলের আগে অল বসতেই পারে, মোটামুটি লিস্ট থেকে বুঝেছি আমরা, সো অল হতেই পারে। ওকে, সো বলছি যে হি হ্যাজ লস্ট অল মানি, তার সমস্ত টাকা সে খুয়েছে বা হারিয়ে দিয়েছে। বা আমি বলতে পারি যে সে তার টাকা হারিয়েছে। তোমরা পরবর্তীতে দেখবে যে পজিটিভ যেগুলো মাই, ইয়োর, হিজ, হার, এগুলোও কিন্তু আনকাউন্টেবলে পূর্বে বসে। আনকাউন্টেবল নাউনের যে লম্বা একটা লিস্ট আমি দিয়েছিলাম নাউন পড়ানোর সময়, তার ভিতরে কিন্তু মানি রয়েছে। এখন আজকের এই ক্লাসে তুমি অ্যাটেন্ড হয়ে যদি বলো যে স্যার আমি এটা বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাহলে সত্যিই বলছি এটা তোমার ব্যর্থতা। তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত। কিন্তু আমি তো কথাগুলো বলেই দিয়েছি তোমার কি করা উচিত, সেগুলো মেনে চলো, ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো। কখনোই 18তম ক্লাসের গুরুত্ব তোমার কাছে পাবে না যতক্ষণ না 17 তুমি ক্লাস শেষ না করছো। 17-18 ক্লাস তোমার কাছে কখনোই প্রাণবন্ত হবে না যদি না তুমি 16 নাম্বার ক্লাস না করো। দ্যাট মিন্স তোমাকে সিকোয়েন্স ওয়াইজ ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। তাহলে মানে আনকাউন্টেবল, তার পূর্বে হিজও বসতে পারে পজিটিভ, যেটা আমরা দেখাবো একটু পরেই, পজিটিভের আলোচনা রয়েছে। আর হি হ্যাজ লস্ট, এখন অল হিজ মানি নাকি হিজ অল মানি, এটা খুবই কনফিউজিং ফ্যাক্ট। এই দুইটার ভিতরে একটা আছে সঠিক এবং আরেকটা আছে ভুল। তোমরা জেনে রাখো এই অল হিজটা হচ্ছে রাইট আনসার। তার মানে যদি কোথাও অল বসতে চায়, তারপরে পজিটিভটা বসবে তারপরে। আমি ছোট্ট করে নোটসটা করে দিই। অল আগে বসবে, ঠিক তারপরে বসবে অন্য ডিটারমিনার্সগুলো, অর্থাৎ পজিটিভ ও একটা ডিটারমিনার। সো অল এরপরে হচ্ছে পজিটিভ। এখন এই নিয়মটা তুমি যদি না জানো বা কন্ট্রোলে না থাকে, তাহলে তোমার কাছে দুইটা আনসারই রাইট মনে হবে অল হিজটাও রাইট মনে হচ্ছে বা হিজ অলটাও রাইট মনে হচ্ছে। কিন্তু আমরা জেনেছি যে অল যদি কোথাও বসতে চায়, তাহলে অল বসবে আগে, এরপরে অবস্থান হবে পজিটিভের, তারপরে নাউন যেটা সেটা তো বসবেই। ওকে, আমি নাউন দিলাম। এই যে ছোট ছোট বিষয়গুলো না জানার কারণে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যে তুমি থেমে যাবে। ওকে, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যদি বলা হতো যে চুজ দ্য কারেক্ট আনসার, চুজ দ্য কারেক্ট আনসার, তাহলে তুমি সেখানে থমকে যেতে, তুমি ভাবতে যে কোনটা রাইট। সো এই ধরনের প্রশ্নগুলোতে বলা হয় চুজ দ্য ইনকারেক্ট, অর্থাৎ কোনটি ভুল আছে সেটি খুঁজে বের করো। তার মানে এই অপশানগুলোর ভিতরে 3টি হলো তোমার সঠিক, একটা হলো ভুল। হিজ অলটাকে আমরা বলছি ভুল। সো এই ভুলটাই বেসিকলি আমাদের রাইট আনসার, যেহেতু ইনকারেক্টটা খুঁজে বের করতে বলা হয়েছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছো যে ডিটারমিনার্স থেকে কি ধরনের গোলক ধাঁধাময় বিষয়গুলো আসে। সো থ্যাংক ইউ সো মাচ যারা বুঝে শুনে এই বিষয়টা সঠিক আনসার করতে পেরেছো। আমি জানি না যারা শুরু থেকে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হলে ক্লাসে শেষ পর্যন্ত কতজন লেগে থাকতে পারবে, দেখা যাক। এই মুহূর্তে যারা আছো শেষ পর্যন্ত থাকতে পারো কিনা, আর যদি না পারো তাহলে বলবো যে যদি মাঝপথে আটকে যাও বা ক্লাসটি থেকে বিদায় নাও, তাহলে আমি মনে করব তোমার ব্যর্থতা ঠিক তখন থেকে শুরু হলো। ওকে, সো অলের ব্যবহার নিয়ে আমরা কথা বলছি। এখন ডিটারমিনার যতগুলো রয়েছে, ডিটারমিনারের সাথে কিন্তু ভার্বের একটা চমৎকার সম্পর্ক রয়েছে, যে ডিটারমিনার ইউজের সাথে সাথে কখনো ভার্ব হয় প্লুরাল, কখনো ভার্ব হয় সিঙ্গুলার। সো আমি সেই জিনিসটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। অল কাউন্টেবল নাউনের জন্য বসেছে, অল দ্য স্টুডেন্টস, অল দ্য স্টুডেন্টস, দেখেছো? অল এবং দ্য স্টুডেন্ট, তার মানে অলের পর অল কিন্তু আগে বসছে একইভাবে, তারপরে কিন্তু পজিটিভ। চাইলে এখানে আমরা আর্টিকেলও ইউজ করতে পারি, RTICLE, আর্টিকেল। এরপরে ডেমনস্ট্রেটিভ বলতে পারি, ডেমন্স, অর্থাৎ হিজ, হার, দেয়ার, এইগুলো কিন্তু বেসিকলি অলের পরে বসে। একইভাবে অল দ্য স্টুডেন্টস, সকল শিক্ষার্থীরাই, আর এক্সাইটেড, খুবই উত্তেজিত। তো যেহেতু অল দ্য স্টুডেন্টস এটা হচ্ছে প্লুরাল, তাই ভার্বটা কি করেছি, প্লুরাল। ওকে, অল দ্য স্টুডেন্টস আর এক্সাইটেড অ্যাবাউট দ্য আপকামিং ফিল্ড ট্রিপ, সকল শিক্ষার্থী আসন্ন ফিল্ড ট্রিপ নিয়ে খুবই উত্তেজিত।
ওকে, সো অল দ্য স্টুডেন্টস নাউনটা প্লুরাল এবং সেই অনুযায়ী কিন্তু ভার্বটা হয়েছে প্লুরাল। সো আমি এখানে দুই জায়গায় আন্ডারলাইন করব, অল এবং আর। ঠিক আছে, আনকাউন্টেবল নাউনের জন্য অল বসে। আনকাউন্টেবল নাউনটা কি বলতো? ইনফরমেশন। ইনফরমেশন, সো অল দ্য ইনফরমেশন ইজ ইউজফুল। দেখো, অল থাকার দরুন এখানে প্লুরাল হয়েছে, অথচ এখানে অল থাকার দরুন কিন্তু ভার্ব সিঙ্গুলার হয়েছে। কেন বলো তো? কারণ অল যখন আনকাউন্টেবল নাউনের জন্য বসে, ওই যে লিস্ট, যে কথাটি বারবার বলছি, ইনফরমেশন, লাগেজ, সিনারি, ডিসিশন, মানি, সোপ, এই টাইপের নাউন যেগুলো সিলেক্টেড নাউন আমি অন্য ক্লাসে বলেছিলাম তোমাদের, সেই নাউনগুলো যদি কখনো বসে, এর আগে যতই অল বসুক না কেন, ভার্বটা কিন্তু কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। ওকে, একটা মজার বিষয় তোমরা একটা খেয়াল করে দেখো, আমি যদি বলি দ্য ইনফরমেশন ইজ ইউজফুল ফর দ্য প্রজেক্ট, এবং আরেকটি বাক্য যদি বলি যে এই হচ্ছে বাক্যটা, দ্য ইনফরমেশন ইজ ইউজফুল ফর দ্য প্রজেক্ট, আর অল দ্য ইনফরমেশন ইজ ইউজফুল ফর দ্য প্রজেক্ট, এবং আমি যদি বলি যে নিচের কোন বাক্যটি রাইট, নিচের কোন বাক্যটি রাইট, চুজ দ্য কারেক্ট ওয়ান, চুজ দ্য কারেক্ট ওয়ান, তো আমার তো মনে হয় অনেকের তো অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে। আমি তোমাদের একটা রুল শিখিয়েছিলাম যে আনকাউন্টেবল নাউনের আগে কোনো ডিটারমিনার বসে না। মনে আছে রুলসটা? আনকাউন্টেবল নাউনের আগে কোনো ডিটারমিনার বসে না। ডিসিশন, সিনারি, ইনফরমেশন, অ্যাডভাইস, এগুলোর আগে ডিটারমিনার বসে না। অথচ আমরা দেখছি যে অল যদি বসে, তাহলে তার সঙ্গে দা বসতে পারে এবং তারপর আনকাউন্টেবল নাউন। দ্যাট মিনস এ নাম্বারটা শুধু শুধু দা বসানো আনকাউন্টেবল আগে ভুল হয়েছে, অথচ অল দা আমি আনকাউন্টেবল নাউনের আগে বসাতে পারি। এই যে ছোট ছোট বিষয়গুলো তুমি জানছো, এগুলো তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ করবে, এবং এই প্রশ্নগুলোই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের এটা। সো কারেক্ট আনসার হচ্ছে এটা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হচ্ছে অল নিয়ে আমরা কথা বলছি। অলের কথা মোটামুটি আর একটু না বললেই নয়, সেটি হচ্ছে অনেক সময় দেখবে যে ব্যতিক্রম কিছু বিষয় থাকে। যেমন আমি যদি এরকম একটি বাক্য দিই যে আমি কি দেব, যে দে হ্যাভ ইটেন অল অফ ইট। এই একটা প্রশ্ন আমি অনেক সময় করতে দেখি, দে হ্যাভ ইটেন অল অফ ইট, আমরা রয়েছি অলের ব্যবহারে। তো এই ব্যবহারটা দেখি, আমি পরেরটা চলে আসবো, দে হ্যাভ ইটেন অল অফ ইট, এই অলটার নাম কি? তো এখন আমরা যেহেতু ডিটারমিনার শেখাচ্ছি, সো আমি একটা অপশান ডিটারমিনার রেখে দেব। অপশান বিতে আমি অ্যাডজেক্টিভ রাখবো, অপশান সিতে আমি প্রোনাউন লিখবো, অপশান ডিতে আমি অল লিখবো, মানে সবগুলো। ঝড়গতিতে আনসারটা দিয়ে দাও তো দেখি, দে হ্যাভ ইটেন অল অফ ইট, যে তারা এটা সবটা খেয়ে নিয়েছে, তারা এটা সবটা খেয়ে নিয়েছে। এই অল দ্যাট মিনস হচ্ছে দ্য হোল, মানে সমগ্র সব কিছু, দ্য হোল, সমগ্র। তো যখনই অল ইজ ইকুয়াল টু দ্য হোল হবে, মানে সমগ্র, তখনই সেটা হয়ে যাবে প্রোনাউন। কি হয়ে যাবে? প্রোনাউন হয়ে যাবে। সো অল অফ, এটাও একটা শর্টকাট টেকনিক, অল অফ থাকলে সেটাও প্রোনাউন। সো হিয়ার অল অফ ইজ দ্য প্রোনাউন। ওকে, এবং পাশাপাশি আরেকটি এক্সাম্পল আমি এখান থেকে না দিয়ে আমার মন চাচ্ছে না কোথাও যাই, অর্থাৎ দে অল কমপ্লিটেড দ্য টাস্ক, দে অল কমপ্লিটেড দ্য টাস্ক। সো প্রশ্ন হলো, এই বাক্যতে আমরা যে দে অলটাকে নিলাম, সেই অলটার নাম কি হতে পারে? হু ক্যান সে? সো আমি বেশি এখানে অপশান দেব না, শুধু মনে রাখো সাবজেক্টের পর যখন অল থাকে, তারা সকলে, তারা সবাই, হোল, সমগ্র, সব কিছু একসাথে যখন বোঝানো হয়, তারা সকলেই কাজটি সমাপ্ত করেছিল। এখানে দে পরবর্তী যে অল বসেছে, হিয়ার ইটস আ প্রোনাউন, ইটস অলসো আ প্রোনাউন। ভেরি গুড। অনেকেই এই যে স্বতঃস্ফূর্ত আনসারটা করছো, আচ্ছা আমি জানি যে তুমি হয়তোবা এটা জানতে না, কিন্তু আজকের পরে যেন আর ভুলটা না হয়। অল অফ, অল হচ্ছে প্রোনাউন, এবং প্রোনাউনের পর যখন অল থাকে সেটিও হচ্ছে প্রোনাউন। ডান, ফ্যান্টাস্টিক। ইয়েস, তাহলে অলের মোটামুটি এই ইনফরমেশনটুকুই যথেষ্ট, এর বাইরে আর কিছু তেমন দরকার হবে না। থ্যাংক ইউ।
এবার আসো অ্যানি নিয়ে একটু কথা বলি আমরা। আমরা প্রসঙ্গতে আসবো এবার অ্যানি। সো আমাদের মাথায় এখন শুধুই থাকবে অ্যানি। সো কাউন্টেবল নাউনের জন্য আমরা অ্যানি বসাতে পারি আর দেয়ার অ্যানি টিকেটস। এই যে কাউন্টেবল নাউন প্লুরাল, সো হতেই পারে আর দেয়ার অ্যানি টিকেটস অ্যাভেলেবল ফর দ্য কনসার্ট, অর্থাৎ কনসার্টের জন্য কি পর্যাপ্ত টিকিটের ব্যবস্থা আছে। সো অ্যানি বসতেই পারে কাউন্টেবল প্লুরালের জন্য। আবার পরেরটা দেখো, ইজ দেয়ার এনি সুগার। সুগার কিন্তু হচ্ছে আনকাউন্টেবল নাউন। লেফট ইন দ্য জার, অর্থাৎ এই জারে, এই পাত্রতে কি আর কোনো সুগার লেফট মানে অবশিষ্ট রয়েছে। সো সুগার যেহেতু আনকাউন্টেবল, তার আগে অ্যানি বসেছে। টিকেট শব্দটি কাউন্টেবল প্লুরাল, তার আগে অ্যানি বসেছে। সো এখান থেকে প্রমাণিত অ্যানিটা কাউন্টেবল আগে বসতে পারে, আনকাউন্টেবল আগে বসতে পারে। প্রসঙ্গত, যখন কাউন্টেবলের জন্য বসে প্লুরালের জন্য, তখন ভার্ব হয়ে যায় প্লুরাল। যখন আনকাউন্টেবলের জন্য বসে তখন ভার্ব হয়ে যায় সিঙ্গুলার। এই কথাটা সর্বদাই মনে রাখবে যে আনকাউন্টেবল নাউনের জন্য, এই নোটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যে ডিটারমিনার যেটাই আসুক না কেন, এরপর যদি ইউএন, দ্যাট মিনস আনকাউন্টেবল নাউন, মানে যেগুলো গণা যায় না, যেমন ওই যে ইনফরমেশন, সুগার, ওয়াটার, গণনা করা যায় না, ইজ ইকুয়াল টু যদি কখনো ভার বসে, তাহলে সে ভার্বটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার। এই কথাটা নিশ্চয়ই খুব বেশি কঠিন না এবং ভুলে যাওয়ার মতো কথা নয়, আমি এর আগেও বলেছি। সো ডিটারমিনার যখনই আনকাউন্টেবল নাউনের আগে বসে, ভার্বটা কিন্তু হয়ে যায় সিঙ্গুলার এবং সেই জন্য কিন্তু ইজ হয়েছে। এখন এখানে আরেকটি মজার তথ্য তোমাকে জানতে হবে। অ্যানি বেসিকলি বসে হচ্ছে তোমার সেই বাক্যগুলোতে যেটা হচ্ছে নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ। অর্থাৎ যে বাক্যটা হলো নেগেটিভ, সেই বাক্যগুলোতেই কিন্তু এনি বসতে পারে, নেগেটিভ বা ইন্টারোগেটিভ। যেমন দেখো, এই বাক্যটাও ইন্টারোগেটিভ, এই বাক্যটাও ইন্টারোগেটিভ, সো এখানে আমরা অ্যানি বসিয়েছি। ঠিক আছে। সো আমি যদি এরকম একটা টেস্ট দিয়ে দিই যে আই হ্যাভ নো অ্যানি প্রবলেম, ওকে। এরপরে ধরো আমি বললাম যে আই হ্যাভ ইউ অ্যানি প্রবলেম। খেয়াল করে দেখো, অ্যানি পিআরওবি প্রবলেম। আরেকটি বাক্য হচ্ছে আই হ্যাভ অ্যানি প্রবলেম। এই তিনটা বাক্যর মধ্যে থেকে তোমাদেরকে ভুল ধরতে হবে, হুইচ ওয়ান ইজ রং, মানে কোন বাক্যটা ভুল রয়েছে। বলো দেখি কোন বাক্যটাকে ভুল বলবে। আই হ্যাভ নো অ্যানি প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। হ্যাভ ইউ অ্যানি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে। আর আই হ্যাভ অ্যানি প্রবলেম, আমার যে কোনো সমস্যা আছে। অ্যানি ওয়ান? ইয়েস। এখান থেকে এই বিষয়টা আমরা প্রতিটা বাক্যতেই অ্যানি ব্যবহার করেছি ডিটারমিনার হিসেবে, কারণ নাউনের পূর্বে অ্যানি বসেছে, ইটস ওকে। কিন্তু মূল কথা হচ্ছে অ্যানি ব্যবহার করতে গেলে সেই বাক্যটাকে হয় নেগেটিভ হতে হবে, ইয়েস, যেহেতু বাক্যটা নেগেটিভ নো দিয়ে, অথবা আমি এটাকে রাইট বলবো। আর অ্যানি বসতে পারে ইন্টারোগেটিভ বাক্যে, সো যেহেতু এই বাক্যটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, সো অ্যানির ব্যবহারটা সঠিক আছে, সো এটাকে আমি রাইট বলবো। আর আই হ্যাভ অ্যানি প্রবলেম, সো এটি কোনো মিনিং আসবে না, এটি হচ্ছে রং আনসার। তাই সবসময় বাক্যের গঠন দেখেই তুমি বাক্যটাকে সঠিক বলতে পারবে না। যেমন এখানে ডিটারমিনারের ব্যবহার কিন্তু শতভাগ সঠিক। অ্যানির পরে নাউন বসে, অ্যানি হচ্ছে ডিটারমিনার, কিন্তু অ্যানি তার আসল যোগ্যতা হারিয়েছে। তাকে বুঝতে হবে যে অ্যানি কোন টাইপের সেন্টেন্সগুলোতে বসতে পারে। ক্লিয়ার? আশা করি অ্যানি সংক্রান্ত যে বিষয়টা সেটা তোমরা ধরতে পেরেছ। সো অ্যানির এ একটা বিষয়, প্লাস আরেকটি অ্যানি সংক্রান্ত টেস্ট আমি দেব, যেটাও খুব বেশি ইম্পর্টেন্ট হবে তোমার জন্য। যেমন ধরো বললাম আই ডোন্ট কি দেবো, আই ডোন্ট ওয়ান্ট অ্যানিমোর। হ্যাঁ, আমি আর চাই না, আই ডোন্ট ওয়ান্ট এনিমোর। সো এনির নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হচ্ছে এই অ্যানিটার নাম কি, একটু বলো দেখি, ঝটপট করে বলো এইটার নাম তুমি কি বলবে। অপশন এ, তুমি কি এটাকে ডিটারমিনার বলবে। অপশন বি, তুমি কি এটাকে অ্যাজেক্টিভ বলবে। অপশন সি, এটাকে অ্যাডভার্ব বলবে, ইত্যাদি ইত্যাদি, আর অপশন দেব না। তো প্রথম কথা, অ্যানিকে তুমি অবশ্যই ডিটারমিনার বলবে না, কারণ হচ্ছে অ্যানিটা নাউনের পূর্বে বসেনি। ডিটারমিনার হতে গেলে তাকে অবশ্যই নাউন হতে হবে। ওকে। সো এখন অ্যানিটাকে কি তুমি অ্যাজেক্টিভ বলতে পারবে? নো। অ্যাজেক্টিভ বলতে গেলে তার তিনটা ফর্ম থাকতে হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। অ্যানির তো তিনটা ফর্ম নেই, এই জন্য মডার্ন গ্রামার
এটাকে কোনোভাবেই অ্যাডজেক্টিভ বলতে রাজি নয়। সো মোর শব্দটি বসেছে যার পূর্বে। ভেরি গুড, আমি অনেকের কাছ থেকে রাইট আনসার পেয়েছি কমেন্টে নজর রেখে। সো হিয়ার অ্যানি ইজ অ্যান অ্যাডভার্ব। ফ্যান্টাস্টিক। কিভাবে অ্যাডভার্ব, এই কথাটা ছোট্ট করে নোট করে রাখো তোমরা, যে অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে বসা এবং অ্যাডভার্বের পূর্বে বসা। এই রুলসটা ভালো করে নোট করে রেখো, কিছুক্ষণ পর আবার কিন্তু দেখতে পাবে তোমরা। তো এখানে আমরা যদি খেয়াল করি অ্যাডজেক্টিভ, দেখো মোর কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ম্যানি মাচ মোর, এই মোর যে কম্পারেটিভ। সো মোর এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে ইনটেন্সিফায়ার হিসেবেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। আই ডোন্ট ওয়ান্ট অ্যানিমোর, আর না, হ্যাঁ আর কিছু, অধিক আরও কিছু। তো মোরের পূর্বে যখনই অ্যানি বসেছে, অ্যানিটা অ্যাডভার্ব হয়েছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তো এই হলো মোটামুটি অ্যানির ব্যবহার। অ্যানির পর আমরা চলে আসবো সামে। একটু ফাস্ট হতে হবে, কারণ আমাদের টার্গেট থাকবে আজকের এই মিক্স ডিটারমিনার্সগুলো শেষ করা। সাম এবং সামওয়ান। সাম খুবই ফ্যান্টাস্টিক একটি ডিটারমিনার। সাম কাউন্টেবল প্লুরালের পূর্বে বসবে, অবশ্যই কাউন্টেবল নাউন এবং সেটা প্লুরাল হবে। সাম চেয়ার্স, এবং তারপরে ভার্বটা কিন্তু প্লুরাল। আবার সাম আনকাউন্টেবলের পূর্বেও বসবে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে বসেছে, অতএব ভার্বটা হয়ে গেছে সিঙ্গুলার। সাম চেয়ার্স আর মিসিং ফ্রম দ্য ডাইনিং রুম, কিছু চেয়ার ডাইনিং রুম থেকে হারিয়ে গেছে। সাম অ্যাডভাইস, কিছু উপদেশ, ওয়াজ গিভেন টু হিম কোয়াইটলি, তাকে শান্তভাবে স্বাভাবিকভাবে তাকে বলা হয়েছিল। সো সাম কাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে, সাম আনকাউন্টেবল নাউনের পূর্বে বসতে পারে। তবে সাম যদি কাউন্টেবলের পূর্বে বসে, কাউন্টেবল নাউনটা হয়ে যায় প্লুরাল এবং ভার্বটাও হয়ে যায় প্লুরাল। আর সাম যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, তাহলে ভার্বটা সর্বদাই থাকে সিঙ্গুলার। আশা করি এই জিনিসটা তোমাদের মনে থাকবে। থাকবে তো? আচ্ছা, এবার সামের সাথে কিন্তু অনেক সময় অফ যুক্ত হয়। কোনো কোনো সময় এই সাম অফ, এই সামটাকে বলা হচ্ছে প্রোনাউন। ওই যে অল অফ, সাম অফ, এই অফ থাকলেই সেটাকে প্রোনাউন বলা হয়। আবার অন্য অর্থে এটাকে কিন্তু ডিটারমিনারও বলা হয়। কেননা সাম প্লেয়ার্স বেসিকলি এরকম, কারণ নাউনের পূর্বেই তো বসেছে। কিন্তু আমরা যখন সামটাকে আলাদা করি, যে সাম অফ দ্য প্লেয়ার্স, অর্থাৎ খেলোয়াড়দের কিছু সংখ্যক, কিছুটা, হ্যাঁ, তখন কিন্তু এটা আবার প্রোনাউনের মতো কাজ করে। এনিওয়ে, আমার মূল কথা হচ্ছে সাম অফ যদি কোথাও বসে এই ডিটারমিনারটা, তাহলে পরের নাউনটা হয়ে যেতে পারে কাউন্টেবল প্লুরাল, অথবা সাম অফটা আনকাউন্টেবলের পূর্বে বসতে পারে, যে নাউনগুলো গণনা করা যায় না। তেমন একটি নাউন হচ্ছে ওয়াটার। সো সাম অফ যদি কাউন্টেবল প্লুরাল নাউনের পূর্বে বসে, তাহলে ভার্ব হয়ে যাবে প্লুরাল। আর সাম অফ যদি আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে, ওয়াটার, ইনফরমেশন, ডিসিশন, তাহলে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। সাম অফ দ্য ওয়াটার হ্যাজ স্লিপড ওভার, কিছু পানি পিছলে পড়ে গেছে। ওকে, সো এই হলো ব্যাপার। এখন সামের আরেকটি এক্সক্লুসিভ ব্যবহার রয়েছে, আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি। যেমন ধরো আমি বললাম যে সাম, FIFTY, সাম 50 পিপল, সাম 50 পিপল, সাম 50 পিপল অ্যাটেন্ডেড দ্য পার্টি, PARTY, পার্টি। তো এই বাক্যতে যদি তোমাদেরকে বলা হয় যে ডিটারমিনার আসলে কয়টা, যদি বলা হয় যে হাউ ম্যানি ডিটারমিনার্স, MINERS, হাউ ম্যানি ডিটারমিনার্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্স, হ্যাঁ, এর নিচের এই বাক্যটায় ডিটারমিনার কয়টা। এখন অপশানে বলা হচ্ছে 2, অপশান বিতে 3, অপশান সিতে 1, অপশান ডিতে হচ্ছে মানে হচ্ছে যে নান, মানে একটিও নেই। তো এখন তুমি ডিটারমিনার বের করতে চাইলে তোমাকে প্রথমত নাউন খুঁজে বের করতে হবে। পিপল, ইটস আ নাউন, পার্টি, এটা হচ্ছে নাউন। সো দুইটা নাউন, তাহলে নাউনের পূর্বে দা, এটিও একটা ডিটারমিনার, 50 এটাও একটা ডিটারমিনার, তাহলে ডিটারমিনার কয়টা? দুইটা। এখন তুমি বলতেই পারো যে সাম কি এখানে ডিটারমিনার নয়? নো, আসলে ডিটারমিনার হচ্ছে এখানে দুইটা। কেন দুইটা নয়, কারণটা বলি তোমাকে। এই জাতীয় বাক্যগুলো যখন থাকে, সেটার অর্থ কিন্তু তোমরা অনেকেই করতে পারো না। এই সামের অর্থ কিন্তু এখানে কিছু নয়। এই সামের অর্থ হলো অ্যাপ্রক্সিমেটলি, বা যেটাকে আমরা বলি প্রায়, হ্যাঁ, অ্যাবাউট মানে প্রায়। যখন বলি অ্যাপ্রক্সিমেটলি, অ্যাপ্রক্সি,
MATELY, অ্যাপ্রক্সিমেটলি, প্রায়। তাহলে এই অ্যাপ্রক্সিমেটলি যে প্রায় আমি বলছি সেইটা কিন্তু এই জায়গাটা সাম দিয়েছে, তার মানে কোনো সংখ্যার পূর্বে যখন সাম বসে তখন কিন্তু সেটা অ্যাপ্রক্সিমেটলি বা প্রায় অর্থ দেয়। তাহলে বলো তো এই প্রায় এটাকে আমরা কি বলতে পারি? ইয়েস, এই প্রায়টাকে আমরা বলছি অ্যাডভার্ব। ঠিক এই অ্যাপ্রক্সিমেটলির পরিবর্তেই কিন্তু আমাদের সাম বসতে পারে এবং এরপরে সংখ্যা। তার মানে প্রায় 50 জন মানুষ পার্টিতে উপস্থিত হয়েছিল। দেখেছো, এই যে বাংলা করতে পারো না, এটাই হলো মূল সমস্যা। কোনো কোনো ওয়ার্ডের পেছনে নেপথ্যে কিন্তু অন্য রকমের অর্থ দেয়। থ্যাংক ইউ সো মাচ। তো অনেকেই হয়তো বা সামটাকে ডিটারমিনার ভেবেছিলে, 50কে ডিটারমিনার ভেবেছিলে এবং দাটাকে, এবং সেই জন্য হয়তো অনেকে 3 দিয়েছিলে, বাট রাইট উত্তর হচ্ছে 2। তাহলে আমরা ছোট করে রেখে দিই যে সাম প্লাস যদি হচ্ছে কোথাও নাম্বার থাকে, ওকে, সাম প্লাস নাম্বার, তাহলে এই সামের নামটা হয়ে যাবে অ্যাডভার্ব এবং তার অর্থটা কি হবে? অর্থটা হবে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি। ক্লিয়ার? ওকে, ডান। এবার আমরা আরেকটু সামনে এগোবো। মোর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি আমাদের ডিটারমিনারের তালিকা। মোর, মোর কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও বসে, কিন্তু কাউন্টেবলের পূর্বে বসলে নাউনটা প্লুরাল হবে। সো মোর বুকস। মোর আনকাউন্টেবলের পূর্বে বসে যেগুলো গণনা করা যায় না, পেশেন্স, যেমন হচ্ছে ধৈর্য, ধৈর্য, রাইট? সো মোর বুকস আর নিডেড ফর দ্য লাইব্রেরি। লাইব্রেরির জন্য অনেক বই প্রয়োজন, লাইব্রেরির জন্য অনেক বই প্রয়োজন। আর মোর পেশেন্স, অধিক ধৈর্য, অনেক বেশি ধৈর্য, ইজ রিকোয়ার্ড ইন দিস সিচুয়েশান, এই অবস্থায় অনেক বেশি ধৈর্য প্রয়োজন। সো মোরটাকেও ডিটারমিনার বলছি আমরা, এই মোরটাকেও, কেননা দুইটি কিন্তু নাউনের পূর্বে বসেছে। শুধু পার্থক্য হলো কাউন্টেবল প্লুরালের জন্য বসায় ভার্ব হয়েছে প্লুরাল, আর আনকাউন্টেবল নাউনের আগে মোর বসায় ভার্ব হয়েছে সিঙ্গুলার। এই তথ্যটুকু জেনে রাখো। আর পাশাপাশি আরেকটি ইনফরমেশন তোমরা জেনে রাখো সবাই। যেমন আমি যদি বলি যে হি ইজ মোর ব্রিলিয়ান্ট, হি ইজ মোর ব্রিলিয়ান্ট দেন সামথিং, আমি তুলনায় গেলাম না, হি ইজ মোর ব্রিলিয়ান্ট। সো মোরের নিচে আন্ডারলাইন করে বলা হচ্ছে এই মোরের নাম কি? অপশন এ, ইটস ডিটারমিনার, DET শর্টকাটে ডিটারমিনার। অপশন বি, it's an adjective. অপশন সি, it's an adverb. অপশন ডি, এটা হচ্ছে প্রোনাউন। ঝড়ো গতিতে রাইট আনসারটা একটু বলে দাও, বলো দেখি, দ্রুত দ্রুত। এবং আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই ইনফরমেশানগুলো তোমাদের জীবনে কতটা কাজে লাগে। ওকে, সো মোর শব্দটাকে একটু আগে তুমি ডিটারমিনার জেনেছ, তুমি কি এখানে ডিটারমিনার বলবে? নো, কোনোভাবেই বলা যাবে না, এই মারাত্মক অপরাধ। কারণ মোরকে ডিটারমিনার তো বলবো আমরা তখন যখন তার পরে থাকবে নাউন। ওকে, ব্রিলিয়ান্ট, মেধাবী, এটা কি নাউন? না, এটা বিশেষণ, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। তো অ্যাজেক্টিভের পূর্বে যখন মোর বসেছে, তোমাকে একটা শর্টকাট টেকনিক জানতে হবে। সেটা হচ্ছে যে অ্যাডভার্ব মূলত অ্যাজেক্টিভের পূর্বে বসে এবং অ্যাডভার্বের পূর্বে বসে। সো আমরা ব্রিলিয়ান্টটাকে যদি অ্যাজেক্টিভ বলি, ওকে, তাহলে মোর হচ্ছে বেসিকলি অ্যাডভার্ব, রাইট? তাহলে মোর হচ্ছে অ্যাডভার্ব। শুধু তাই না, আমরা এই মোরটাকে আরেকটা জায়গাতে বসাতে পারি, মোরটাকে আরেকটা জায়গাতে বসাতে পারি। যেমন আমি যদি বলি যে হি রিডস দ্য লেসন কেয়ারফুলি, হ্যাঁ, এই একটা বাক্য দিলাম এবং আরেকটা বাক্য দিলাম হি রিডস দ্য লেসন মোর কেয়ারফুলি। হ্যাঁ, আমরা কিন্তু অ্যাডভার্বের পূর্বেও মোর বসাতে পারি। মোর যে শুধুমাত্র অ্যাডজেক্টিভের পূর্বে বসে এমনটি নয়। সো অ্যাডভার্বেরও যে কম্পারেটিভ হয়, এটা হচ্ছে তার প্রমাণ। তাহলে মোরটাকে যদি আমি এখানে আন্ডারলাইন করে বলি এই মোরের নাম কি? ইয়েস, একইভাবে মোরটাকে আমি অ্যাডভার্ব বলবো, বিকজ তারপরে আরেকটা অ্যাডভার্ব বসতেই পারে। তাহলে মোদ্দা কথা হলো যে মোর যদি কখনো অ্যাডজেক্টিভের আগে অথবা মোর যদি কখনো অ্যাডভার্বের আগে বসে, মোরটার নাম হয়ে যাবে কি বলতো? ইয়েস, এটার নাম হবে অ্যাডভার্ব। কারণ অ্যাডভার্বই অ্যাডজেক্টিভকে বিশেষায়িত করতে পারে। হি রিডস দ্য লেসন মোর কেয়ারফুলি, সে অধিক মনোযোগের সাথে তার লেসনটা পড়ে। থ্যাংক ইউ সো মাচ। আমি অলরেডি দেখতে পাচ্ছি অনেকে ব্যর্থ হয়ে গেছো, কারণ ক্লাসটা শুরু করে মাঝে অনেকে ছিটকে পড়েছো। আমি সবার জন্য দোয়া করি যেন শেষ পর্যন্ত লেগে থাকতে পারো। ওকে, সো এই হচ্ছে মোরের মানে ফ্যান্টাস্টিক ইনফরমেশন। এরপরে আসবো আমরা মোস্ট এবং মোস্ট অফ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অন্যগুলোর থেকে তুলনামূলক একটু বেশি ইম্পর্টেন্ট। মোস্ট,
কাউন্টেবল নাউনের জন্য বসতেই পারে। হ্যাঁ, মোস্ট কার্স, বেশিরভাগ, হ্যাঁ, অর্থে মোস্ট ইউজ করা হয়, মোস্ট কার্স। সো মোস্টের পরে কাউন্টেবল নাউনটা প্লুরাল হয়, ভার্বটাও প্লুরাল। এবং মোস্টের পরে আনকাউন্টেবল নাউন হয়, এই যে ফার্নিচার, মুখস্থ আমার আনকাউন্টেবল নাউন প্রায়গুলো মুখস্থ। আমি যদি একটু সময় নিয়ে বলি আমি সবগুলো বলতে পারবো। এরকম আনকাউন্টেবল নাউনের সংখ্যা প্রায় তুমি দেখা যাচ্ছে যে 80 থেকে 100টা পেয়ে যাবে। যদিও প্রায় এর কিছু কম পাওয়া যায়, তবে 80 থেকে 100টা এই যে ফার্নিচার, ডিসিশন, সিনারি, লাগেজ, ইনফরমেশান, সোপ, ব্রেড, অনেকগুলো আনকাউন্টেবল নাউন আছে। এটা আমি মুখস্থ করেছি বলে আমি পারছি, তুমিও মুখস্থ করবে। আমি আমার নাউনের ক্লাসে কিন্তু সেগুলো দিয়েছিলাম। সো আনকাউন্টেবলের পূর্বে মোস্ট বসেছে, অতএব ভার্ব হয়েছে সিঙ্গুলার। সো মোস্ট ফার্নিচার, বেশিরভাগ ফার্নিচারগুলোই ইজ মেড অফ উড, কাঠ দিয়ে তৈরি। আর মোস্ট কার্স আর ইকুইপড উইথ সেফটি ফিচার্স, আর বেশিরভাগ গাড়িগুলোই কি নিরাপত্তার বিশেষ ধরনের আকারে সেগুলো সজ্জিত। তাহলে মোটামুটি মোস্টের যে ব্যবহারটা সেটা তোমরা বুঝে নিয়েছো। আর একটি মজার জিনিস দেখে রাখো যে মোস্ট অপও অনেক সময় হয়। যদি এগুলোকে বেসিক্যালি অনেক সময় প্রোনাউন বলা হয়, ওই যে অল অফ, মোস্ট অফ, হ্যাঁ, সবগুলো সাম অফ, এগুলোকে প্রোনাউনের অন্তর্ভুক্ত করা হয়। একই সাথে আবার ডিটারমিনার, কেননা মোস্ট কিন্তু তুমি এখানে কুকিজের আগেও বসাতে পারো, মোস্ট কিন্তু ওয়ার্কের আগেও বসাতে পারো। তো যার কারণে তুমি যখন অক্সফোর্ডে যাবে, অক্সফোর্ড ক্যামব্রিজ, এই ডিকশনারিগুলো সার্চ দেবে, এই মোস্টকে তারা ডিটারমিনার এবং প্রোনাউন দুইটি হিসেবে তারা দেখিয়েছে। এনিওয়ে, মোস্ট অফ দ্য কুকিজ, বিস্কিটগুলোর অধিকাংশই ওয়ার ইটেন বাই দ্য চিলড্রেন, শিশুরা খেয়ে নিয়েছিল, শিশু কর্তৃক খাওয়া হয়েছিল। মোস্ট অফ দ্য ওয়ার্ক, কাজের বেশিরভাগটাই হ্যাজ বিন কমপ্লিটেড। লিসেন এবং লক্ষ্য করো, মোস্ট অফের পরে কাউন্টেবল নাউন হয়েছে প্লুরাল, কুকিজ, বিস্কিটস, হ্যাঁ, বিস্কিটেরই হচ্ছে সিনোনিম। এটা হচ্ছে আমেরিকান ফরম্যাট, আর ব্রিটিশ ফরম্যাটে হচ্ছে বিস্কিট, আমেরিকান ফরম্যাটে কুকিজ। ওকে, মোস্ট অফ দ্য আনকাউন্টেবল নাউন হচ্ছে ওয়ার্ক। সো লক্ষণীয়, কাউন্টেবল প্লুরালের জন্য ওয়ার, আর আনকাউন্টেবলের জন্য হয়েছে হ্যাজ। শুধু এটা মনে রাখবো, মোস্ট বা মোস্ট অফ যেটাই ব্যবহার করি না কেন, এরপরে নাউন কাউন্টেবলও হতে পারে এবং আনকাউন্টেবলও হতে পারে। কাউন্টেবল হলে ভার্বটি হয়ে যায় প্লুরাল, আর আনকাউন্টেবল হলে ভার্বটি হয়ে যায় সিঙ্গুলার। তার প্রমাণ হচ্ছে দুই জায়গায়। এর সঙ্গে যে রুলসটা ব্যতিক্রম রয়েছে সেটা একটু দেখে নাও তোমরা। আচ্ছা, মোস্টের ক্ষেত্রে একটা মজার ফ্যান্টাস্টিক রুল রয়েছে, সেটা হচ্ছে, আমি যদি বলি যে হু অ্যাট দ্য মোস্ট, হু অ্যাট দ্য মোস্ট, এবার মোস্টের নিচে আন্ডারলাইন, এবং প্রশ্ন করা হচ্ছে এটার নাম কি? কে বলতে পারবে? এনিবডি? কে সবচেয়ে বেশিটুকু খেয়ে নিয়েছিল? ব্যতিক্রম ব্যবহার। এই মোস্টের নাম কি? অপশান এ, ইটস ডিটারমিনার। অপশান বি, ইটস অ্যান অ্যাজেক্টিভ। অপশান সি, ইটস অ্যান অ্যাডভার্ব। অপশান ডি হচ্ছে অল। ওকে, একটু আগে জেনেছ যে মোস্ট হচ্ছে ডিটারমিনার, কেননা সে সর্বদাই নাউনের পূর্বে বসতো কোনো না কোনোভাবে, কিন্তু এখানে মোস্ট এমন একটা জায়গায় বসেছে তার আগে পরে ফুল স্টপ, আগে তো আবার হচ্ছে দা। সো হোয়াট উইল বি দ্য রাইট আনসার? ইয়েস, ভেরি গুড। এইখানে মোস্টটা হচ্ছে বেসিকলি অ্যাডভার্ব। এই মোস্টের নাম হচ্ছে অ্যাডভার্ব। হি অ্যাট দ্য মোস্ট, সে সবচেয়ে বেশিটা খেয়েছিল। এখানে ভার্ব সম্পর্কে একটা বাড়তি তথ্য দেওয়া হচ্ছে, এবং এই জায়গাটায় কিন্তু বেসিকলি অনেকের মাথা নষ্ট হয়ে যায় যে অ্যাডভার্বের পূর্বে এখানে দা কিভাবে বসলো। আসলে এখানে অনেক কিছু লুকোনো আছে। হ্যাঁ, এই যে অ্যাডভার্ব, আমরা এরকম বাক্য দেখি, তো দেখি না, দা হচ্ছে যে মোস্ট বিউটিফুল পিকচার, এই ধরনের বাক্য আমরা দেখি কি না? দ্য মোস্ট বিউটিফুল পিকচার, হ্যাঁ, এমন বাক্য তো আমরা দেখি। তো এই মোস্টের পরে বেসিক্যালি এখানে একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন লুকানো আছে। উই অ্যাট দ্য মোস্ট ফ্যান্টাস্টিক ফুড, তাহলে মোস্ট ফ্যান্টাস্টিক ফুড, এই মোস্টটা কিন্তু বেসিক্যালি হচ্ছে এখানে অ্যাডভার্ব। ঠিক আছে, এইভাবে করেই তোমাকে একটু কষ্ট করে হলেও এটা বের করতে হবে। ঠিক আছে, ওকে। সো এইবার লাস্ট আরেকটা টেস্ট দেওয়া দরকার মোস্ট থেকে। যেমন আই থিঙ্ক শি
ইজ দ্য মোস্ট MOST মোস্ট বিউটিফুল বিউটিফুল আই থিঙ্ক শি ইজ দ্য মোস্ট বিউটিফুল। এবার আমাকে বলো তো এই বাক্যতে মোস্টকে তুমি কি ডিটারমিনার বলবে? নো, এটা কোনোভাবে ডিটারমিনার নয়। এটা কি ডিটারমিনার? অপশন বি এটা অ্যাডজেক্টিভ, অপশন সি এটা অ্যাডভার্ব, অপশন ডি হচ্ছে অল। আই থিঙ্ক শি ইজ দ্য মোস্ট বিউটিফুল। ইয়েস, অনেকের হয়েছে। এই রুলটার কথা আমি বলেছিলাম যে একটু দেখে রাখো, অনেক বেশি কাজে দেবে। সেটি হচ্ছে অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করা। অ্যাডভার্বের কাজ হচ্ছে আরেকটি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে মডিফাই করা। ওকে, তো এখানে দেখো বিউটিফুল শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পূর্বে এই মোস্ট মূলত হচ্ছে অ্যাডভার্ব। মূলত এটার নাম কি? অ্যাডভার্ব। এখন এখানে একটা মজার কথা আমি তোমাদেরকে বলি, তোমরা যখন ইংরেজি শেখো তখন এরকম থাকে না? যেমন ধরো বিউটিফুল, বিউটিফুল এটা কম্পিটিভ হচ্ছে মোর বিউটিফুল, বিউটিফুল, আর এটা সুপারলেটিভ হচ্ছে মোস্ট বিউটিফুল, বিউটিফুল। এই যে কম্পারেটিভের জন্য তুমি যে মোর ব্যবহার করেছো এবং সুপারলেটিভের জন্য তুমি যে মোস্টের সাহায্য নিয়েছো, এই মোর এবং মোস্ট এই দুইটাই কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। এই দুইটাই হচ্ছে মূলত অ্যাডভার্ব। কারণ আমি একটু আগেই তোমাদের দেখিয়েছি যে কম্পারেটিভের পূর্বে কিন্তু মোর বসে এবং সেটা অ্যাডভার্ব। আর এখন দেখলে যে মোস্ট ব্যবহার করে যখন আমরা কোনো কিছুকে সুপারলেটিভ করি, সেই মোস্টটাও কিন্তু হচ্ছে অ্যাডভার্ব। এবং এখান থেকে আরও একবার প্রমাণিত যে অ্যাডভার্বই কেবলমাত্র অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে। অ্যাডভার্বই কেবলমাত্র অ্যাডজেক্টিভের পূর্বে বসতে পারে। তাহলে আমি এটাকে একটা শর্টকাট বলতে পারি যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ ইজ ইকুয়াল টু, সেটা কম্পারেটিভও হতে পারে আবার সুপারলেটিভও হতে পারে। তার মানে এ কারণেই ইংরেজিতে একটা কথা বলা হয় যে ডিগ্রি পরিবর্তন শুধুমাত্র অ্যাডজেক্টিভের হয় না, ডিগ্রি পরিবর্তন কিন্তু অ্যাডভার্বেরও হয়। তার মানে অ্যাডভার্বের সঙ্গ নিয়েই অ্যাডজেক্টিভ ডিগ্রি ট্রান্সফর্ম করে, তুলনামূলক ভালো, তুলনামূলক খারাপ, এই ধরনের অর্থগুলো দিয়ে থাকে। সো অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ মিলেই হচ্ছে মূলত হচ্ছে কম্পারেটিভ এবং হচ্ছে সুপারলেটিভ। জাস্ট ইনফরমেশনগুলো নিয়ে রাখো, কারণ অনেক বেশি ইনফরমেশনগুলো তো, কারণ আমাদের বেসিক ক্লাস আমাকে দিতে হবে এবং তোমাদেরকেও নিতে হবে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি আমি বলবো মোস্ট অফের ব্যবহার। মোস্ট অফের এইটুকু জানলেই হয়। এরপরে আসি রেস্ট অফ। রেস্ট অফ মানে হচ্ছে বাকিটা। হ্যাঁ, এটা তেমন বেশি গুরুত্বপূর্ণ কিছু নয়। দ্য রেস্ট অফ দ্য অ্যাপলস, অর্থাৎ আপেলগুলোর বাকিটা আর ইন দ্য বাস্কেট, আপেলগুলোর বাকি অংশগুলো বা বাকিগুলো আর ইন দ্য বাস্কেট, ঝুড়িতে আছে। সো দ্য রেস্ট যেহেতু কাউন্টেবল প্লুরালের জন্য বসেছে, এই জন্য ভার্বটা হচ্ছে প্লুরাল। দ্য রেস্ট অফ দ্য মিল, খাবারের বাকিটা, ওয়াজ ডেলিশাস, ছিল চমৎকার। তাহলে দ্য রেস্ট যেহেতু বসেছে আনকাউন্টেবলের জন্য, তাই ভার্বটা হয়েছে কি বলতো? সিঙ্গুলার। দ্য রেস্ট মানে বাকিটা। ওকে, এইটুকু জানলেই হয়। এবার আ লট অফ অথবা লটস অফ, বোথ আর কারেক্ট। তুমি যে কোনো একটা ব্যবহার করতে পারো। আ লট অফ পিপল, অনেক পরিমাণে বেশি মানুষ, আর অ্যাটেন্ডিং। ওকে, আ লট অফ একই জিনিস। লটস অফ কাউন্টেবল প্লুরাল, ভার্বটা হয়েছে প্লুরাল, এই হচ্ছে প্লুরাল। আর আ লট অফ আনকাউন্টেবলের জন্যও বসতে পারে, লটস অফ আনকাউন্টেবলের জন্যও বসতে পারে, ভার্ব হয়েছে সিঙ্গুলার। সো কোনো সমস্যা নেই, অর্থটা এবার করে দিই। আ লট অফ পিপল আর অ্যাটেন্ডিং দ্য ইভেন্ট, প্রচুর পরিমাণে মানুষ পার্টিতে উপস্থিত হয়েছিল বা সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল। আ লট অফ রাইস ইজ স্টোরড ইন দ্য পেন্ট্রি, অর্থাৎ অনেক পরিমাণে ধান গলায় বা ভাঁড়ে মানে গলা, গ্রামের যে গলা, সেই গলাতে বা ভাঁড়ায় কি ছিল? মজুদ করা হয়েছিল। লটস অফ বুকস আর অন দ্য সেলফ, প্রচুর পরিমাণে বই, অনেক সংখ্যক বই সেলফে রয়েছে। লটস অফ ওয়াটার ইজ নিডেড ফর দ্য প্ল্যান্টস, গাছের জন্য অনেক পরিমাণে পানি প্রয়োজন। ব্যাস, এটুকু জানলেই হয়। এবার গুরুত্বপূর্ণ যে পয়েন্টসটিতে আমরা একটু বেশি টাইম দেব সেটি হচ্ছে নান অফ। নান অফ। কমেন্টে একটা বিষয় জানিও তো তোমরা যারা আমার সঙ্গে ক্লাস করছো, যে বেসিকলি তোমরা কি স্বপ্ন নিয়ে আমার সঙ্গে যুক্ত হয়েছো, তোমাদের প্রিপারেশনের ধরনটা কি, কে কোথায় পড়ছো আর কি টার্গেটে
এই 50 বেসিক ক্লাসে আমার সঙ্গে যুক্ত হয়েছ। ওকে, আচ্ছা দেখা যাক কার কী ধরনের স্বপ্ন। নান অফ। ওকে, কোনোটাই নয় এমন ক্ষেত্রে আমরা নান অফ ইউজ করি। নান অফ এরপরে কাউন্টেবল প্লুরাল, নান অফ আনকাউন্টেবল নাউন হতেই পারে। সো নান অফ দ্য কিজ ফিট দ্য লক, অর্থাৎ কোনো চাবি তালার সাথে মানানসই নয়। নান অফ নাউনটা প্লুরাল, তাই আমি ভার্বটাকে প্লুরাল রেখে দিয়েছি। কিন্তু যদি নান অফের পরে আমি নাউনটা প্রায় সিঙ্গুলার, তাহলে ভার্বটাও করব সিঙ্গুলার। নান অফ দ্য এভিডেন্স ওয়াজ অ্যাডমিসেবল ইন দ্য কোর্ট, অর্থাৎ কোনো প্রমাণই আদালতে গ্রহণযোগ্য হয়নি, গ্রহণযোগ্য হয়নি। সো এটা খুবই সিম্পল ফ্যাক্ট। নানের ক্ষেত্রে যে বিষয়টি জানা খুব জরুরি, বি কেয়ারফুল। এই নোটটা তোমরা করে রাখবে সবাই। মাশাআল্লাহ, মাল্টিপল তোমাদের স্বপ্ন সবার। সেটা হচ্ছে যদি কোথাও নান অফ থাকে, নান অফের পরে অবশ্যই একটা ডিটারমিনার থাকবে। নান অফের পর অবশ্যই ডিটারমিনার থাকবে, এবং ডিটারমিনারের মধ্যে নির্দিষ্ট, সেটা হচ্ছে দিস। ওকে, হয় দি হবে, না হয় দিস হবে, না হয় দ্যাট হবে। ওকে, আর এদিকে সে পজেসিভ হবে, পজেসিভ হবে। তারপরে কিন্তু আরেকটা নাউন হবে। এই সূত্রটা তোমরা একটু মনে রেখো, এটা তোমাকে অনেক হেল্প করবে। যদি এটা না জানো তাহলে ভুলটা কি হবে একটু দেখো। আমি যদি বলি নান অফ স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না। আরেকটি বাক্যতে বলা হচ্ছে নান অফ দ্য স্টুডেন্টস, আরেকটি বাক্যতে বলা হচ্ছে নান অফ মাই স্টুডেন্টস, ইত্যাদি ইত্যাদি। এবং বলা হলো যে চুজ দ্য কারেক্ট আনসার। বলো দেখি কোন আনসারটা কি তুমি রাইট বলবে। ওকে, মাশাআল্লাহ, সুন্দর। ইয়েস, তোমরা প্রথমেই একটা জিনিস দেখে নিয়ে বুঝেছো, অর্থ বা অন্য কিছু তো দূরের কথা, যে নান অফ কোথাও একা একা বসবে না, এরপরে এই স্পেসিফিক ডিটারগুলো সাথে নিয়ে বসবে। সো নান অফ দা হতে পারে, নান অফ মাই হতে পারে, কিন্তু কখনোই নান অফের পরে নাউনের আগে কিছু বসবে না, তা হবে না। তার মানে এই বাক্যটাকে আমি বলবো হচ্ছে রং। নান অফ দ্য স্টুডেন্টস অথবা নান অফ মাই স্টুডেন্ট, আমার কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না, অথবা কোনো শিক্ষার্থী উপস্থিত ছিল না, যেটা খুশি সেটা বলতে পারি, কিন্তু আমাকে ডিটারমিনার একটা নিতেই হবে। সো এই হচ্ছে মানে বিশেষ করে এই নান অফের একটা জায়গা নিয়ে সমস্যা, প্লাস নান অফের আরেকটা জায়গা নিয়ে সমস্যা হয়, সেটি হচ্ছে নান অফের পর যদি পরের নাউনটা হয়, একটু ইয়ে করে দিই এটা, নান অফের পরে নাউনটা সিঙ্গুলারও হতে পারে, আবার প্লুরালও হতে পারে। তো নান অফের পরে নাউনটা যদি হয় প্লুরাল, ওকে, নান অফের পরে নাউনটা হয় যদি কাউন্টেবল নাউন, যদি প্লুরাল হয়, এরপরে ভার্বটা কিন্তু বেসিক্যালি সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই নেওয়া যায়, সিঙ্গুলার এবং প্লুরাল দুইটাই নেওয়া যায়। এই তথ্যটা একটু মনে রেখো তোমরা। সো নান অফ দ্য কিজ, এখানে ফিটও হতে পারে এবং এখানে ফিটসও হতে পারে, FITS। এটা নিয়ে একটু বিতর্ক আছে, এটা বুঝতে গেলে তোমাকে আরও গভীরে প্রবেশ করতে হবে। ব্রিটিশ এবং আমেরিকান গ্রামার কনসেপ্টের একটা ভিউ আছে এখানে। শুধু এইটুকু মনে রেখো যে নান অফের পরে নাউনটা যখন প্লুরাল হয়, তখন তুমি সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই নিতে পারো, সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই নিতে পারো। ব্যাস, আশা করি এই জিনিসটুকু তোমরা মনে রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসবো নো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সাইজে ছোট কিন্তু গুণগত মানে খুব সমৃদ্ধ। কেমনভাবে চলো দেখি। নো এই শব্দটা দিয়ে অনেক সময় প্রশ্ন করা হয় যে বাক্যতে ডিটারমিনার কোনটা। ওয়েল, নোটাকে আমরা ডিটারমিনার বলছি। নো যে ডিটারমিনার তার প্রমাণ হচ্ছে নাউনের পূর্বে বসেছে। সো নাউনের পূর্বে যখনই নো বসবে সেটাকে আমরা বলবো ডিটারমিনার। ভেরি গুড। নো কাউন্টেবল প্লুরালের পূর্বেও বসতে পারে, আবার নো আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসতে পারে। অ্যাটেনশন, ধরা যায় না, ছোঁয়া যায় না।
সো নো রিজনস আর গিভেন ফর দ্য ক্যান্সেলেশন। বাদ দেওয়ার ক্ষেত্রে কোনো কারণ দেখানো হয়নি। তো যেহেতু নোটা কাউন্টেবল প্লুরালের জন্য বসেছে এই জন্য ভার্ব প্লুরাল, নোটা যেহেতু আনকাউন্টেবলের জন্য বসেছে এই জন্য ভার্বটা হচ্ছে সিঙ্গুলার। নো অ্যাটেনশন ওয়াজ পেইড, কোনো অ্যাটেনশনই দেওয়া হয়নি, সতর্কের জন্য কোনো অ্যাটেনশন বা কোনো মনোযোগই দেওয়া হয়নি। সো নো এর এটা হচ্ছে একটা সিম্পল ব্যবহার, নো নাউনে পূর্বে বসবে, কিন্তু ব্যতিক্রম হয়ে যায় এই ব্যবহারটা, বিশেষ করে স্পেশালি তোমরা এটা খেয়াল করে দেখো, যদি আমি বলি he is feeling no better, he is feeling no better। সো এখানে আমরা নোটাকে কি বলতে পারি? হি ইজ ফিলিং নো বেটার, এই নোটাকে কি বলতে পারি? অপশন এ ইটস অ্যান ডিটারমিনার, অপশন বি ইটস অ্যান অ্যাডজেক্টিভ, সি অ্যাডভার্ব, অপশন ডি হচ্ছে নান, মানে কোনোটি নয়। ওকে, সো নো যে এখানে কোনোভাবেই ডিটারমিনার হতে পারে না, তুমি সেটা বুঝেছ। বেটারের আগে বসেছে নো, তাহলে দেখো ইংরেজি কিন্তু অনেকটা ক্যালকুলেশন দিয়েই হয়, মানে আগে সূত্রের সাথে মিলিয়েও হয়। অর্থ তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু দেখো আমি এই সূত্রটা তোমাদের দিয়েছিলাম যে অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ বসে, অ্যাডভার্ব প্লাস অ্যাজেক্টিভ বসে। তাহলে দেখো তো এখানে নোটা কার পূর্বে বসেছে? কম্পারেটিভ তো, অ্যাজেক্টিভ তো, অ্যাজেক্টিভের পূর্বে যেহেতু নো বসেছে, সো নো হিয়ার ইজ অ্যান অ্যাডভার্ব। হি ইজ ফিলিং নো বেটার, সে মোটেই ভালো অনুভব করছে না, সে মোটেই ভালো অনুভব করছে না। মাশাআল্লাহ, সুন্দর। তো এইরকম নোয়ের কিছু স্পেশাল ব্যবহার রয়েছে। তারপরে আরেকটা নোয়ের আমি বিশেষ ব্যবহার তোমাদেরকে বলি। যেমন আমি যদি তোমাদেরকে বলি যে নিচের কোন বাক্যটি সঠিক, নিচের কোন বাক্যটি সঠিক, আমি যদি বলি হচ্ছে যে নট ওয়ান স্টুডেন্ট ইজ টু লিভ দ্য রুম। রেড কেন? রেড আমি তুলে দিই, আমি ব্ল্যাক করে দিই কালারটা। ওকে, সো নট ওয়ান স্টুডেন্ট ইজ টু লিভ দ্য রুম। এরপরে ধরো আমি সেম বাক্যটা নিলাম, নট ওয়ানের পরিবর্তে আমি এখানে দিলাম নট এনি, এনি নেগেটিভের জন্য বসে। আচ্ছা, আমি এখানে তুলে দেব হচ্ছে নট আ, ওকে, আমি এখানে দেব হচ্ছে নো স্টুডেন্ট। প্রশ্ন হচ্ছে চুজ দ্য কারেক্ট আনসার, কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। তোমাদের সময় শুরু হয়েছে, বলো দেখি কোন আনসারটাকে সঠিক বলবে। প্রসঙ্গত বলি, যারা আমার সঙ্গে যুক্ত আছো এই ক্লাসগুলোতে, প্রতিটা ক্লাসে আলহামদুলিল্লাহ প্রচুর ইনফরমেশন থাকে, প্রচুর পরিমাণে আমরা এমসিকিউ টেস্ট নিই এবং চেষ্টা করি প্রায় প্রতিটা বাক্যেরই বাংলা বলার জন্য, কারণ যারা বেসিকে দুর্বল হয় তাদের মূলত সমস্যাই ওই জায়গাতে, তারা বাংলা বোঝে না এবং ছোট জায়গাগুলোতে আসলে ফোকাস দেওয়া হয় না। নট ওয়ান স্টুডেন্ট, কোনো একজন শিক্ষার্থী, ইজ টু লিভ দ্য রুম, রুমটি ছাড়ার ব্যাপারে, ত্যাগ করার ব্যাপারে কিছু ভাবে না বা বলে না, মানে কোনো স্টুডেন্টই রুমটা ছাড়বে না। তো নট অ্যানি, নট ওয়ান, নট আ, এই সবগুলোই কিন্তু নো এর অর্থ দিয়ে থাকে। সো তোমরা এই নোটাকে এই জায়গাটা লিখে ইজ ইকুয়াল টু মনে রেখো, নো ইজ ইকুয়াল টু, সেটার অর্থ হতে পারে নট ওয়ান, সেটার অর্থ হতে পারে কোনো কোনো জায়গায় নট আ, কোনো একজন, অথবা হতে পারে সিম্পলি নট এ, সরি একটা আছে নট এনি। নোয়ের এতগুলো অর্থ, অনেকগুলো অর্থ, দেখেছ? সো নো ইজ ইকুয়াল টু নট ওয়ান, নট এ, নট এনি। ওকে, ব্যাস এই ইনফরমেশনটুকু একটু মাথায় রেখো। আর পাশাপাশি আমি আরেকটি টেস্ট তোমাদের দিতে চাই, দেখি তোমরা এটা উপস্থিত জ্ঞান থেকে কতজনে পারছো। ধরো বললাম যে উইল ইউ গিভ মি, তুমি কি আমাকে দিবে স্ট্রেট স্ট্রেট ইয়েস অর নো, তুমি কি আমাকে ডিরেক্টলি কি দেবে,
ইয়েস অথবা নো এরকম কিছু কি বলবে? উইল ইউ গিভ মি বা উইল ইউ টেল মি? এখানে টেল দিই, বেটার হয়। উইল ইউ টেল মি আই স্ট্রেট ইয়েস অর নো? তুমি কি আমাকে ইয়েস নো ডিরেক্ট কিছু বলবে? তাহলে বলো তো এখানে ইয়েস এবং নোটাকে আমরা কি বলতে পারি? ইয়েস। তার মানে যখন আমরা কোনো আর্টিকেলের পর ব্যবহার করি ইয়েস অথবা নো, মনে রেখো যখনই আমরা আর্টিকেলের পরে ব্যবহার করি, আর্টিকেলের পরে নো অথবা ইয়েস, তখন সেই নো এর নাম হয়ে যাবে কি বলো তো? নাউন। কারণ আমরা তো জানি যে আর্টিকেল বসে নাউনের পূর্বে। ক্লিয়ার? আর্টিকেলের পূর্বে যেহেতু এই যে একটা আর্টিকেল নো এর পূর্বে বসেছে, অতএব সেটিকে আমি ডিটারমিনার বলতে পারি। ঠিক আছে? ডিটারমিনার অ্যাডজেক্টিভ, এই হচ্ছে নাউন। এবং আরেকটি মজার জিনিস হচ্ছে হি এক্সপ্রেসেস ম্যানি নোজ। এই বাক্যটায় আমি যে নোজ শব্দটি ইউজ করেছি তোমরা একটু দেখো সবাই। অনেকের কাছে মনে হতে পারে যে এটা আবার কোন নোজ। আসলে এই নোটা কিন্তু প্লুরাল হয়েছে নোজ। হ্যাঁ, অর্থাৎ সে অনেক না জ্ঞাপন করেছিল, অনেক না সম্মতি দিয়েছে। তার মানে নো যখন নাউন হবে তখনই একমাত্র সেটা কিন্তু প্লুরাল হতে পারে। হ্যাঁ, নো এবং ইয়েস কিন্তু অনেক সময় প্লুরাল হয়ে যায়। এনিওয়ে, এই হচ্ছে নো এর ব্যবহার। নো এর পরে আমরা একবারে লাস্ট অংশে চলে আসি, পজেসিভ। পজেসিভ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রেই বসে। ইয়োর বুকস কাউন্টেবলের জন্য বসেছে, হিজ পেশেন্স আনকাউন্টেবলের জন্য বসেছে, কোনো সমস্যা নেই। দ্য ক্যাট লিকড ইটস প, অর্থাৎ বিড়ালটা তার পা চেটেছিল। হ্যাঁ, তার জিহ্বা দিয়ে নিজের পা নিজে চেটেছিল। হ্যাঁ, লিকড চেটেছিল, প মানে হচ্ছে তার থাবা, মানে পায়ের নিচের অংশ। তো একইভাবে আমরা এখানে ইটস ইউজ করেছি পজেসিভ। দ্য মেশিন কমপ্লিটেড ইটস সাইকেল স্মুথলি, অর্থাৎ মেশিনটি একবারে কিভাবে সুন্দরভাবে তার চক্রটি শেষ করলো। মেশিনটি সুন্দরভাবে তার চক্রটি শেষ করলো। এখানে আমরা ইটস ইউজ করেছি, মানে আমি দেখানোর চেষ্টা করেছি যে ইটস কাউন্টেবলের পূর্বেও বসে, কাউন্টেবল প্লুরাল, আনকাউন্টেবলের পূর্বেও বসে। মানে আমি এখানে কয়েকটা পজিটিভ দিয়েছি, তোমরা দেখে নিও যতগুলো পজিটিভ আছে। ওকে, এই মোটামুটি বিষয়। অ্যান্ড লাস্ট হচ্ছে আ গ্রেট ডিল অফ। গ্রেটের জায়গাতে অনেক সময় গুডও বসতে পারে, গেটের জায়গাতে অনেক সময় গুডও বসতে পারে। এই বাক্য দুইটার ভেতরে তোমাদেরকে বলতে হবে একটা বাক্য আছে ভুল, সেই ভুলটা ধরে দেখাতে হবে। চুজ দ্য কারেক্ট আনসার, সঠিক আনসারটি খুঁজে বের করো। আ গ্রেট ডিল অফ, দ্যাট মিনস হচ্ছে প্রচুর পরিমাণে, প্রচুর পরিমাণে, যেটাকে আমি বলি আ লট অফ। শুধু পার্থক্য হলো যে আ লট অফ কাউন্টেবল এবং আনকাউন্টেবল উভয় ক্ষেত্রে বসে, কিন্তু এ গ্রেট বা গুড ডিল কখনোই কাউন্টেবলের পূর্বে বসে না। এই যে কাউন্টেবলের পূর্বে আমি গ্রেট ডিল বা গুড ডিল বসিয়েছি, মানেই হলো আমার এই বাক্যটা হলো রং। ঠিক আছে? সো এ গ্রেট ডিল অফ, এটা সমর্থক যে শব্দটা, আমি এই জায়গাটায় সেটা পরিবর্তে আমি ব্যবহার করতে পারি আ লট অফ। অর্থ একই রকম হলে কিছু শব্দের সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো পূর্বে বসবে না। আর এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। আ গ্রেট ডিল অফ অথবা গুড ডিল অফ অ্যাটেনশান, অনেক বেশি পরিমাণে মনোযোগ ইজ নেসেসারি, বেশি প্রয়োজন। তাহলে আ লট অফ এক্সপার্টস ওয়ার কনসাল্টেড, অনেক পরিমাণে অভিজ্ঞদের পরামর্শ করা হয়েছিল। ওকে, আশা করি বুঝে নিয়েছো যে এই ডিটারমিনার্সগুলোর নির্দিষ্ট শর্ত মেনে চলে। যদি এগুলো দেখে রাখো, 16, 17 এবং 18 এই তিনটা ক্লাসেই তোমরা ডিটারমিনারে একটা চমৎকার ধারণা পেয়ে গেছো। এগুলোই যদি তোমরা মোটামুটি একটু ওলট পালট করে দেখো, আমার বিশ্বাস এরপর যে কোনো ক্লাস, যে কোনো একটা বই, যে কোনো একটা প্রিপারেশান ডিটারমিনার্স সংক্রান্ত তুমি অনেক বেশি এনজয় করবে। স্বপ্ন পূরণের এই পথে তুমি লেগে থাকো। নেক্সট ডে ধামাকা একটি ক্লাস হতে যাচ্ছে, সেটি হচ্ছে প্রোনাউন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি। আমরা নাউনের আলোচনা করতে যেই নাউন শেষ করে আমরা ডিটারমিনারকে নিয়ে এসেছি, কেননা আমরা দেখানোর চেষ্টা করেছি যে নাউন আবিষ্কার হয়েছে বলে ডিটারমিনারের আবিষ্কার। তুমি খেয়াল করো, প্রতিটা ক্ষেত্রেই আমরা ডিটারমিনারগুলোকে নাউনের সঙ্গে সম্পৃক্ততা করিয়ে দেখিয়েছি।
ওকে? এ কারণেই নাউনের পর প্রোনাউন শুরু না হয়ে নাউনের পরে ডিটারমিনার হয়েছে। এবার শুরু হলো প্রোনাউন, অর্থাৎ আগামী ক্লাস হবে প্রোনাউনের ওপরে। ইনশাআল্লাহ আগামী ক্লাস প্রোনাউনের এত দুর্দান্ত ক্লাস হবে, প্রত্যেকে উপস্থিত থাকবে এবং সেই কালজয়ী ক্লাসে সাক্ষী হয়ে যাবে। দেখো, একটু তিক্ত ক্লাস, 16, 17, 18 ক্লাস, কিন্তু এইগুলো যারা পার করতে পেরেছ, আমি কর্নার নজর রেখেছিলাম, তোমরা কিন্তু শেষ পর্যন্ত অনেকেই টিকে গেছো আর কোনোভাবেই হাল ছাড়ছো না, যে যেমনই হোক না কেন শেষ পর্যন্ত থাকবই। আলহামদুলিল্লাহ। আর শেষে M9 ইজ ইকাল টু মানে ডান, M09 ইজ ইকাল টু ডান, এই কথাটা লিখতে পারাটা অনেকের নেশায় পরিণত হয়েছে। আমি দোয়া করি তোমাদের জন্য। আর একটা স্যাড নিউজ তোমাদের জানিয়ে রাখি, বিশেষ করে একজন কমেন্ট করেছিল, অনেক কষ্ট করে পরীক্ষা দিয়েছি, সাবমিট করতে পারিনি, স্যার রিপ্লাই দিচ্ছেন না কেন? আর একজনের কাজ হচ্ছে আবার এই কথাটা বলা যে স্যার তো রেকর্ডেড ক্লাস দিচ্ছে, তোমার কমেন্টে কোনো রিপ্লাই দেবে না, মানে ও নিজেকে একটু অন্যরকম ভাবছেন, জাহির করছেন। এই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য তাকে ব্লক দেওয়া হয়েছে। মানে তার দোষ হচ্ছে এটা যে আমি বারবারই তোমাদের বলেছি যে ক্লাস করার সময় তোমার এত সময় কোথায় যে তুমি অন্যের কমেন্টে যখন রিপ্লাই দাও তখন তো তোমার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ছুটে যেতে পারে। তাহলে তুমি ক্লাসে মনোযোগ না দিলে এই যে ব্যর্থ হবে, দিন শেষে এই ব্যর্থতার দায়ভার আমাকেও নিতে হবে। তুমি তো নিবেই, বাট আমাকেও তো নিতে হবে। সো আমি তোমাদের বারবার বলি, আমি অনেকগুলো কারণে ব্লক করি, তার ভিতরে একটি কারণ হচ্ছে অন্যের কমেন্টে রিপ্লাই দেওয়া। কমেন্টে রিপ্লাই দেওয়ার প্রয়োজন হলে তার জন্য আমি আছি, তুমি কেন? এনিওয়ে, পরীক্ষা দিয়েছি, সাবমিট করতে পারিনি, এটার সংখ্যা খুব কম, দু একজন হয়েছে। সেটা কেন হয়েছে এটা আমি আমার অ্যাডমিনিস্ট্রেশনে খুব ভালো করে দেখব, ডেভেলপার টিমের সাথে ভালো করে কথা বলবো, কেন এমনটা হয়েছে আমি অবশ্যই জানার চেষ্টা করব। স্বপ্ন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। আচ্ছা, বুকে হাত দিয়ে সত্য করে একটা কথা বলো তো, আমি যতটা বিস্তারিত তোমাদের পড়াচ্ছি, প্রাইভেটে কি কখনো এভাবে বিস্তারিত পড়ানো হয়? একটা টপিক শুরু করে আই ক্যাচিং, সুদিং কিছু জিনিস তোমাকে শেখিয়ে খুব সুন্দর হেন-তেন তোমাকে কোর্সটা শেষ করা হলো। এরপর যখন তুমি একটা প্রশ্ন সলভ করতে যাও, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যাও, IELTS এ বসো, ফ্রি হ্যান্ড রাইটিং এ যাও, আর ধরতে পারো না। আরে বাবা, এটা কোথা থেকে আসলো? কিন্তু আমি তোমাকে আই জাস্ট গ্যারান্টি ইউ যে তুমি যদি আমার এই কোর্সটা শেষ করার পর যে কোনো বই হাতে নাও, সেই টপিকটায় তুমি যে মজা পাবে, জাস্ট সেদিন তোমার মনে হবে এই ক্লাসগুলোর কথা। আমি কেন তোমাদের বারবার এই শাসন অনুশাসনের মধ্যে রাখি? এনিওয়ে, সবার কথা বলবো না। অনেকেই তোমরা নাছোড়বান্দা, তোমরা শেষ পর্যন্ত থাকবে এটা প্ল্যানিং করেই ফেলেছ। দোয়া তোমাদের জন্য। আর তাদের জন্য দোয়া যারা মাঝপথে ছিটকে পড়েছে। আজকের এই কথাগুলো যদি শুনতে পাও, তোমাদেরকে বলবো আগামী ক্লাস থেকে আবারও মনোযোগী হয়ে যাও। আগামী দিন ফ্যান্টাস্টিক ক্লাস রয়েছে। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। পুরো আয়োজনটি কেমন এনজয় করলে, কি তোমাদের মনের অনুভূতি অভিব্যক্তি জানাতে থাকো শুনতেই। বিদায় নিয়ে আজকের আয়োজন থেকে ইনশাআল্লাহ আগামীকাল তোমাদের সাথে কথা হবে। সাথে অবশ্যই রেজাল্টও জানিয়ে দেবো আগামীকাল, ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখে সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।